বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসে স্টেশনে দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা বেঞ্চের উপরে চোখ আটকে গেল। মনে হচ্ছে একটা মেয়ে ঘুমিয়ে আছে, ওড়না দিয়ে মুখ ঢাকা, তবে শুধু পাটা দেখা যাচ্ছে। পাটা ধূসর সাদা। না জানি মেয়েটা দেখতে কেমন হবে, কিন্তু এত সকালে মেয়েটা এখানে কি করছে? আমি বাদে স্টেশনে কোনো মানুষ নাই, কারণ এখনো ঠিক করে সকাল হয়নি। আমার একটু তাড়া আছে, বাড়ি যেতে হবে, তাই সকাল সকাল স্টেশনে চলে এসেছি। ভাবতে ভাবতে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখি মেয়েটা ঠান্ডায় কোঁকড়াচ্ছে। আর কোঁকড়াবে না কেন, শীতের সকাল, অতিমাত্রায় শীত পড়ে। মেয়েটার জন্য নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। মেয়েটা ঠান্ডায় কত কষ্ট পাচ্ছে। গা থেকে কোটটা খুলে ওর গায়ের উপরে দিলাম, যাতে করে একটু ঠান্ডাটা কম লাগে। কিন্তু মেয়েটা খাপ করে শোয়া থেকে উঠে বসে পড়ল। আমি তো পুরো নির্বাক হয়ে গেছি মেয়েটাকে দেখে। এত সুন্দর রমণী আজ পর্যন্ত আমি আর বাংলার জমিনে কখনো দেখি নাই। মেয়েটার রূপ দেখে আমি আর নিজের মধ্যে নাই। এত ফর্সা যে মেয়েটা মনে হচ্ছে টোকা দিল ওর গা থেকে রক্ত ঝরে পড়বে। মেয়েটা, এই ছেলে এমন করে কি দেখেন? এর আগে কখনো মেয়ে দেখেন নাই? মেয়েটার কথায় হুঁশ ফিরে এলো। আমি, না মানে আসলে বলতে গিয়ে আটকে গেলাম। মেয়েটা, থাক, বলতো হবে না। আর আপনি আমার গায়ের উপরে কোটটা কেন দিলেন? আমি, আপনি শীতে কোঁকড়াচ্ছিলেন, তাই খারাপ লাগছিল আমার কাছে, তাই আপনাকে কোটটা দিয়েছি, যাতে করে শীতটা একটু কম লাগে। মেয়েটা, ওই ছেলে কোনো খারাপ মতলব নাই তো? কথাবার্তা শুনে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমি, এই না না, ছি ছি, আপনি যেমন ভাবছেন তেমন কিছুই নয়। আমার ওসব ধরনের খারাপ কোনো মতলব নেই। মেয়েটা, তাহলে ঠিক আছে। আচ্ছা, যেহেতু উপকার করেছেন, আরেকটা উপকার করতে হবে আমার। আমি, জি বলেন। মেয়েটা, কিছু টাকা দিন আমাকে, আমার না খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে না খেয়ে আছি, কিছু খাবো। আমি, মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা চলেন, আমিও সকালে বাসা থেকে নাস্তা করে আসিনি, আমারও ক্ষুধা পেয়েছে, আপনিও খাবেন আমিও খাব। আমি হাঁটতে লাগলাম, মেয়েটাও আমার সাথে সাথে আসছে। একটু সামনে এগোতেই দেখতে পেলাম একটা দোকান খুলেছে। আমি, চলেন ওই যে দোকানটাতে যাই। মেয়েটাও আমাকে অনুসরণ করে করে দোকানে আসলো, তবে কেন জানি মাথার মধ্যে একটা গোলক ধাঁধা কাজ করছে। মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা উচ্চ বংশের কোনো মেয়ে, কিন্তু মেয়েটা এভাবে স্টেশনের মধ্যে কেন শুয়ে আছে? এমন সময় দোকানদার মামা এসে জিজ্ঞাসা করল, কি খাবেন? আমি, আমার মতো অর্ডার করলাম, কিন্তু মেয়েটা দেখি চুপ করে বসে আছে। এই যে আপনি এভাবে চুপ করে বসে আছেন কেন? কি খাবেন বলুন? মেয়েটা, যে কোনো একটা কিছু দিলেই চলবে। মেয়েটার কথা শুনে মনে হলো খুব খিদে পেয়েছে মেয়েটার। আমি ভালো ভালো খাবার কিছু অর্ডার করলাম। দোকানদার মামা খাবার দিয়ে গেল। আমি খাবার খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু মেয়েটা এখনো খাবারগুলো সামনে নিয়ে বসে আছে। এই যে কি হলো, আপনার না ক্ষুধা পেয়েছে, তাহলে খাচ্ছেন না কেন? মেয়েটা, পেয়েছে তো ক্ষুধা, কিন্তু আমি তো নিজের হাতে খেতে পারি না, আম্মু সবসময় আমায় খাইয়ে দেয়। আমি, তাহলে এখন কি করবেন? আপনার আম্মু তো এখানে নেই। মেয়েটা, নেই তো কি হয়েছে, আপনি তো আছেন, আপনি খাইয়ে দেন। আমি তো আর আমার মধ্যে নাই, মেয়ে কি বলে এই সব? আমি খাইয়ে দিব মানে? মেয়েটা, আপনি খাইয়ে দিবেন মানে আপনি খাইয়ে দিবেন। আমি, কেন আপনাকে খাওয়াতে যাব? মেয়েটা, প্লিজ এমন করেন কেন? একটু খাইয়ে দিল এমন কি হয়? আমি তো একা একা খেতে পারি না, না হয় নিজেই খেয়ে নিতাম। মেয়েটার মায়া ভরা কথাটা শুনে না করতে পারলাম না। খাবারগুলো হাতে নিয়ে মেয়েটাকে খাইয়ে দিলাম। মেয়েটা তৃপ্তি সহকারে খাচ্ছে, তবে নিজের মধ্যে কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে। খাইয়ে দিয়ে দোকানদার মামাকে বিল দিয়ে চলে আসলাম। মেয়েটাও আমার সাথে সাথে আসলো। আচ্ছা, ভালে থাকবেন, আমার যাওয়ার সময় হয়ে এসেছে, ট্রেন এখনই চলে আসবে, খোদা হাফেজ। মেয়েটা অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছে,
জি কিছু বলবেন? মেয়েটা, না কিছু না। আচ্ছা তাহলে যাচ্ছি, ট্রেনও চলে এসেছে, এই স্টেশনে 10 মিনিট ট্রেন থাকবে, ট্রেনে উঠে বসে আছি, কিন্তু কেন জানি মেয়েটার চেহারাটা চোখের মধ্যে ভাসছে, মেয়েটাকে এই কিছু সময়ের মধ্যেই মনে কল্পনা করে ফেলেছি, কিন্তু সব কল্পনা তো আর বাস্তব রূপ নেয় না। ইস, মেয়েটার নামটা জানতে ভুলে গেছি, এত সময় একসাথে ছিলাম নামটাই জিজ্ঞাসা করিনি, কেমন গাধা আমি। ট্রেন ছেড়ে দিছে, হুট করে কেউ একজন পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরছে, আমি তো ঘাবড়ে গেলাম, পিছনে ফিরে দেখি সেই মেয়েটা, আমি তো রীতিমতো অবাক। আরে আপনি, আর এভাবে হাঁপাচ্ছেন কেন? মেয়েটা এখনো আমাকে জড়িয়ে ধরে আছে, প্লিজ আপনি আমাকে বাঁচান, না হয় ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আরে কি ধরে নিয়ে যাবে, কি হয়েছে আমায় বলুন তো? এমন সময় চলন্ত ট্রেনে কয়েকটা ছেলে উঠে পড়ল, চলন্ত ট্রেন বললে ভুল হবে, ট্রেন মাত্র রানিং স্টার্ট দিয়েছে, আর ছেলেগুলাকে দেখতে কেমন যেন মাস্তান টাইপের লাগছিল। মেয়েটা ছেলেগুলাকে দেখে আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরল, একদম বুকের সাথে লেপ্টে গেছে আমার, ওর ঠোঁট জোড়া আমার মরুর মতো শুকনো বুকটার সাথে একদম লেপ্টে আছে, বুঝে গেলাম মেয়েটা কাদেরকে ভয় পাচ্ছে। এই মেয়ে, শুনো, আমি থাকতে তোমার কোনো ভয় নাই, তোমার কিচ্ছু হতে দিব না আমি, আর আমার একটা রোগ আছে, সেটা হচ্ছে আপনি বলার ফর্মালিটিটা বেশিক্ষণ রক্ষা করতে পারি না আমি, তাও যদি কেউ হয় আবার বয়সে ছোট। মেয়েটাকে আমার ছোট মনে হচ্ছে, ছোট বলতে আমার থেকে ছোট আর কি, মানুষজন আমার দিকে শকুনের মতো চেয়ে আছে, আর ট্রেনে যেই ছেলেগুলা উঠেছে তারা মেয়েটার খোঁজ করতে করতে এই দিকেই আসছে, কি করব ভেবে পাচ্ছি না, 1-2 জন হলে কাভার করে ফেলতাম, কিন্তু 5 থেকে 6 জন কিভাবে কি করব, তাও আবার ট্রেনের মধ্যে। এই মেয়ে, চলো ট্রেন থেকে নেমে যাব। মেয়েটাকে নিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেলাম ছেলেগুলা দেখার আগেই, তারপর একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, মেয়েটাকে একা ছাড়া ঠিক হবে না, তাই সাথে করে নিয়ে বাসার দিকে রওনা হলাম, আর মেয়েটার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল মেয়েটা একটা নিরাপদ স্থান খুঁজছিল নিজেকে আত্মগোপন করার জন্য। ধুর, আর বাড়ি যাওয়া হলো না, তাই নিজের ভাড়া করা বাসার দিকে রওনা দিলাম, যেখানে আমি ভাড়া থাকি চাকরির সুবিধার জন্য। সিএনজিতে বসে আছি, মেয়েটা আমাকে ভয় এখনো জড়িয়ে ধরে আছে, আমারও কেন জানি খুব ভালো লাগছে, তাই আর মেয়েটাকে কিছুই বলিনি, মেয়েটার কাঁধে হাত রেখে আমি ওকে আবদ্ধ করে রেখেছি। বাসার পৌঁছানোর পর এই যে নামেন বাসায় এসে পড়েছি, মেয়েটা এখনো আমাকে ছাড়ছে না, আল্লাহ কি যে করি, এক মুসিবতে না পড়ে গেলাম, তার মধ্যে এলাকার বিবিসির জানালা কিছু সংবাদপত্রের মহিলারা তাকিয়ে আছে ঘুটঘুট করে, যাদের কাজ খালি কোনো একটা কিছু শুনলে বা দেখলেই হইছে পুরো মহল্লা করে ফেলবে সেই খবর। আল্লাহ কাম খালাস, আমি 100% শিওর যে বাড়িওয়ালা একটু পরেই এসে বলবে ঘর ছেড়ে দিতে। আল্লাহ কাম সারছে, আমি শিওর যে একটু পর বাড়িওয়ালা এসে বলবে ঘর ছেড়ে দিতে, ধুর, যা হবার হবে, এখন এত কিছু ভেবে লাভ নাই। মেয়েটাকে নিয়ে বাসায় ঢুকলাম দরজা খুলে, এই যে মেয়ে তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম মাত্রই পকেটের ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখি আম্মুর ফোন। হ্যাঁ আম্মু বলো। আম্মু, বাবা তুই আসছিস তো? না আম্মু, আসা হবে না, তোমরা সবাই যাও বিয়েতে, আমার অফিসে খুব জরুরি কাজ পড়ে গেছে। আম্মুকে মিথ্যা বললাম, কি করব আর মিথ্যা বলা ছাড়া, আজ মামাতো বোনের বিয়ে ছিল, আমি যাব না দেখে আম্মু মন খারাপ করে ফেলল। আম্মু, আচ্ছা বাবা, সাবধানে থাকিস। এই যে মেয়ে, তুমি কি ফ্রেশ হবা? মেয়েটা, হ্যাঁ, কিন্তু আমার তো কোনো কাপড় চোপড় নেই। আচ্ছা ওয়েট, আলমারি থেকে একটা শাড়ি বের করে দিলাম, যাও ফ্রেশ হয়ে এটা পরে আসো। মেয়েটা শাড়িটা আমার হাত থেকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাঠক ভাইরা ভাতেছেন হয়তো আমার আলমারিতে শাড়ি কিভাবে আসলো। ভাই, শাড়ি কেন আমার আলমারিতে? আরও অনেক কিছু আছে মেয়েদের, কারণ আমি কখনো কোথায় গেলে যদি কোনো কিছু ভালো লাগে সেগুলো কিনে নিয়ে আসি আমার ভবিষ্যৎ বউয়ের জন্য, আর ব্যাচেলরদের মনে কত রকম লাড্ডু ফুটে সেটা তো কম বেশ সবাই জানেন। এই
যাক, মেয়েটা আসুক, তার থেকে রহস্য জানতে হবে, কে ওই ছেলেগুলা আর কেনই বা তার পিছনে তারা করছিল। খাটের উপরে বসে আছি, একটু পর মেয়েটা আমার দেওয়া নীল কালারের শাড়িটা পরে বের হলো। আমি হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। আমার মনে হচ্ছে কোনো পরী ভুল করে আমার রুমে ঢুকে পড়েছে, এত অপরূপ লাগছিল মেয়েটাকে। ঘাড়ের একপাশ করে চুলগুলো ছেড়ে দিয়েছে আর তার থেকে টুপ টুপ করে পানি ঝরে পড়ছে। ইচ্ছে করছে কাছে টেনে এনে ঘাড়ের মধ্যে কয়েকটা চুমু বসিয়ে দেই। এই কি ভাবছি আমি এই সব? মেয়েটা, এই যে আপনি এভাবে কি দেখেন? হা, পড়ি দেখি পড়ি। মেয়েটা, মানে? পড়ি কোথা থেকে এলো আবার? আরে ধুর ধুর, কি বলি, মানে কিছু না। আচ্ছা, কে ছিল ওই ছেলেগুলা আর কেনই বা তোমার পিছু নিচ্ছে? মেয়েটা, তাহলে সমস্ত ঘটনা বলতে হবে আপনাকে শুরু থেকে। শুনবেন? হ্যাঁ, শুনব। মেয়েটা, প্রথমে নাম দিয়েই শুরু করি। আমার নাম হিয়া, আমি এবছর অনার্স সেকেন্ড ইয়ারে উঠেছি সবে মাত্র। আর আমার বাবা হচ্ছে বিজনেসম্যান, মা গৃহিণী। আমাদের মা বাবা আর আমি মিলে সুখী পরিবার। আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা কালসাপের নজর পড়ে আমার উপরে। আমি কলেজ থেকে আসার সময় লক্ষ্য করতাম একটা গাড়ি রোজ আমার পিছু নিত, কিন্তু কে বাকি তার পরিচয় জানতাম না। হঠাৎ একদিন কলেজ শেষ করে বাসায় গিয়ে দেখি অনেক লোক এসেছে বাসায়, কিন্তু লোকগুলো স্বাভাবিক মানুষের মতো না, দেখতেই বোঝা যাচ্ছিল মাস্তান টাইপের লোক ওরা। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আব্বুর সাথে একটা লোক কথা বলছে বিয়ের ব্যাপারে, সে নাকি আমাকে বিয়ে করতে চায়। আমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেছে। লোকটার গালে একটা ক্ষত দেখা যাচ্ছিল, সম্ভবত ছুরি দিয়ে কেউ আঘাত করেছে লোকটার গালে। আব্বু লোকটাকে সরাসরি না করে দেয় যে মেয়ে এখন বিয়ে দিবে না, কিন্তু লোকটা নাছোড়বান্দা, ওর আমাকেই চাই। আব্বুও স্ট্রেট না বলে দিয়েছে যে আমার বিয়ে দিবে না। লোকটা হঠাৎ পিছন থেকে একটা পিস্তল বের করে আব্বুর গলায় ধরে আর বলে, তুই দিবি না, তোর ঘাড়ে দিবে। সময় মাত্র 3 দিন, নিজ ইচ্ছায় মেয়েকে আমার হাতে তুলে দিবি, না হয় 3 দিন পর এসে মেয়েকে জোড়া করে তুলে নিয়ে যাব। তারপর লোকগুলা চলে যায়। আব্বুর ও পাওয়ার কম না, আব্বুর ও পরিচিত অনেক মানুষ আছে। আব্বু লোকাল থানায় ফোন করে ওসিকে সব খুলে বলে, কিন্তু ওসি সরাসরি না করে দেয়, এই কেস নিতে পারবে না সে, কারণ যার বিরুদ্ধে কেস করব সে নাকি এই শহরের নামকরা মাস্তান, সবাই তার হুকুমেই চলে। আব্বুও হার মেনে নেয় নাই। তার এক বন্ধু আছে, তাকে খুলে বলে সে ডিসি। সেও বলে আমার কিছু করার নাই রে, কারণ সে নাকি অনেক বড় মাফিয়া, তাই ওর সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা। তবে আসাদুজ্জামান, তুই যেহেতু আমার বন্ধু, তোকে একটা সাজেশন দেই। আসাদুজ্জামান হচ্ছে আমার আব্বুর নাম। তুই তোর মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দে, কারণ ওর সাথে পাঙ্গা নিয়ে পেরে উঠবি না, বরং নিজের মেয়েটাকে হারাবি। তাই আব্বু আমাকে গ্রামে খালার কাছে পাঠিয়ে দিবে ভাবে। রাতের মধ্যেই সব ব্যবস্থা করে খালার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, কিন্তু কিভাবে জানি জানোয়ারগুলা খবর পেয়ে যায় আর আমার পিছু নেয়। তাই আমি মাঝ রাস্তায় বাস থেকে নেমে পালিয়ে যাই আর এখানে চলে আসি। জানোয়ারগুলা এটাও খবর পেয়ে গেছে হয়তো আমি স্টেশনে আছি, তাই তারা সেখানে খোঁজ করতে এসেছিল। আমি অবুক, এত ঘটনা ঘটে গেছে। হিয়া, হা। আচ্ছা, সমস্যা নেই, তোমার যত সময় দরকার এখানে থাকতে পারো। আর তুমি এখানে একদম নিশ্চিন্তে থাকো, কেউ তোমার চুল পরিমাণ ক্ষতিও করতে পারবে না। মেয়েটা, আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আকাশ। আকাশ, আচ্ছা তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসছি, রান্না করতে হবে। হিয়া, না না, আমি একা থাকতে পারবো না, আমার খুব ভয় করে একা থাকতে। আকাশ, এই মেয়ে, ভয়ের কি আছে? আমি 2 মিনিটে যাব আর 2 মিনিটেই চলে আসব। তুমি দরজা লাগিয়ে বসে থাকো, আর না হয় টিভি আছে, টিভি দেখো। হিয়া, আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, কিন্তু দেরি হলে কিন্তু কান্না করে দিব। আকাশ, আচ্ছা, তাড়াতাড়ি আসব। তারপর হিয়া ভিতর থেকে দরজা আটকে দিল। আমি বাজারে চলে গেলাম, কারণ বাজার না করলে 2 জনের এই না খেয়ে থাকতে হবে। আর ভেবেই অবাক লাগে, এত বড় একটা মেয়ে, কিন্তু কথাবার্তা এবং চাল চলনের মধ্যে একটা বাচ্চামি ভাব।
30 মিনিটের মধ্যে বাজার করে বাসায় গেলাম। বাসায় গিয়ে ডাক দিতেই দরজা খুলে দিল। হয়তো এত সময় আমার এই অপেক্ষা করছিল মেয়েটা। তারপর বাজারগুলো গুছিয়ে রান্না করতে চলে গেলাম। একটু পর দেখি মেয়েটা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি কিছু বলবে? হিয়া, না, এমনিতেই রান্না দেখছিলাম। আকাশ, ওহ। রান্না করে খেতে বসলাম, কিন্তু ময়টার একটা রোগ আছে, সেটা তো আপনারা জানেন। নিজের হাতে খেতে পারে না, তাই খাইয়ে দিতে হলো। এভাবে সারাটা দিন কেটে গেল। মেয়েটা আমার সাথে আগের থেকে একটু ফ্রি হয়ে গিয়েছে। মেয়েরা যথেষ্ট পরিমাণে মিশুক। একদিনেই বুঝে গেলাম রাতের বেলায় ঘুমাতে যাব, তখন বাঁধল বিপত্তি। কি করব, খাট একটা থাকব কোথায়? কারণ একটা মেয়ের সাথে এভাবে খাট শেয়ার করে থাকা যাবে না, তাই বালিশ নিয়ে সোফায় চলে গেলাম। হিয়া, এই কি করছেন, কোথায় যান? আকাশ, সোফায়। হিয়া, সোফায় কেন, খাট কি হয়েছে? আকাশ, কই কিছু হয়নি তো। হিয়া, তাহলে খাটে না ঘুমিয়ে সোফায় ঘুমাবেন কেন? আকাশ, কারণ আমি খাটে ঘুমালে আপনি ঘুমাবেন কোথায়? হিয়া, কেন খাটে? আকাশ, মানে? হিয়া, খাটে মানে খাটে, মধ্যে একটা বর্ডায় দিয়ে দুইজন দুই পাশে ঘুমাবো। আকাশ, তাহলে ঠিক আছে। দুজনেই শুয়ে পড়লাম। মেয়েটা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছে না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কিরে, বিবিসি জানালাগুলা কি এখন পর্যন্ত বাড়ির মালিকের কানে দেয় নাই? আমি একটা মেয়েকে নিয়ে ঘরে উঠেছি, আজ এত ভালো হয়ে গেল, বাহ মহিলাগুলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙল চিল্লাচিল্লির শব্দে। ধুর, এত সকালে কে আবার চিল্লাচ্ছে? উঠে গিয়ে দরজা খুলতে যাব, কিন্তু উঠতে পারছি না। লক্ষ্য করে দেখি হিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর অন্যদিকে দরজায় কে জানি অনবরত বাড়ি দিচ্ছে। হিয়াকে ছাড়িয়ে নিয়ে উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম, পুরো মহল্লাবাসী আমার ঘরের সামনে এসে একত্রিত হয়েছে। তাদের মধ্যে সবার সামনে রয়েছে বিবিসি জানালা আপা। বাড়িওয়ালার কানে মনে হয় এখনো পৌঁছায় নাই খবর। এলাকার একজন বয়স্ক চাচা আমার পরিচিতই। এখানে থাকতে থাকতে অনেকের সাথে পরিচিত হয়ে গেছি। চাচা, আকাশ, তুমি নাকি অবলা মেয়ে একটাকে নিয়ে ঘরে উঠেছ, এমন খবর কানে আসলো? আকাশ, চাচা। বিবিসি আপা, এই এখন চুপ করে আছিস কেন? হ্যাঁ চাচা, কালকে আমার সামনেই মেয়েটাকে নিয়ে ঘরে উঠেছে। চাচা, কই দেখি মেয়েটাকে বাহির করো। আকাশ, আমি গিয়ে হিয়াকে ডেকে তুললাম। হিয়া, একটু উঠো, বাহিরে অনেক মানুষ এসেছে। হিয়া ঘুম থেকে উঠে বাহিরে আসলো। চাচা, এই মেয়ে তুমি কে? আর আকাশের বাসায় কি করো? আকাশের তো এখনো বিয়ে হয়নি, না হলে ভাবতাম যে বউ নিয়ে এসেছে ঘরে। হিয়া, চাচার এতগুলো প্রশ্ন শুনে চুপ করে আছে। কি বললে কিছুই মাথায় কাজ করছে না। হিয়ার হাত পা যেন কাঁপা শুরু করে দিয়েছে। এমন সময় আকাশ, চাচা, আমি বলছি কি হয়েছে? আসলে চাচা, আমরা দুইজন দুইজনকে বহু আগের থেকে ভালোবাসি। ওর ফ্যামিলির কেউ রাজি নাই, তাই গতকাল আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি, আর আমার বাসায় ওকে নিয়ে এসেছি। হিয়া তো পুরা থতথত। আকাশের কথা শুনে হিয়ার সব যেন মাথার উপর দিয়ে গেল। চাচা, তাহলে ঠিক আছে। এমন সময় বিবিসি জানালা আপা বলে উঠল, চাচা বিয়ে করেছে বলল, আর আপনি মেনে নিলেন? পাড়ার পরিবেশ নষ্ট করছে এই ছেলে বিয়ে করেছ, যে প্রমাণ দেখাও। চাচা, হা বলেছ রাহেলা আপা। বিবিসির নাম রাহেলা। আকাশ, যাও গিয়ে কাবিন নামা নিয়ে এসো, আমরা সকলেই দেখব যে তোমরা আসলেই বিয়ে করেছ কিনা। আকাশের তো মাথায় যেন ঠাডা পড়েছে মতো অবস্থা। বাঁচার জন্য এমনটা বলল, এখন আরো ভালোভাবে ফেসে গেল। হিয়া তো আকাশের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। খচ্চর বেটাকে বলতে বলেছে বিয়ে হয়েছে আমাদের, আর আমরা দুইজন বহু আগের থেকে একজন একজনকে ভালোবাসি। এখন ঠেলা সামলাও। আকাশ, চাচা, আসলে হয়েছে কি, কাবিন নামা তো হাতে পাই নাই, সব উকিলের কাছেই আছে। আমরা শুধু বিয়ে করে এখানে চলে এসেছি।
বিবিসির জানালা আপা চাচা বললাম না বেটা আমাদেরকে ঘোল খাওয়াচ্ছে, বিয়ে করেছে কিন্তু কাবিন নামা এখনো হাতে পায় নাই। শুনো বাছা আমরা এই সব বললে শুনছি না, এমন কোনো একটা প্রমাণ দেখাও যে তোমরা বিয়ে করেছ। আকাশ মাথা নিচু করে আছি কি করব এখন। বিবিসি জানালা আপা দেখছেন এখন মাথা নত করে আছে, তার মানে এখানে কোনো ভাবলা আছে, এলাকার মানুষজন ছি ছি করতেছে আমাদের দুজনকে নিয়ে। চাচা এই সবাই থামেন, আমি কি বলি মন দিয়ে শুনেন, ওরা বিয়ে করেছি কি করে নাই সেটা পরের ব্যাপার, যেহেতু ওরা দুজন একসাথে একই বাসায় রাত্রি যাপন করেছে, তার মানে সকলেই বুঝতেছেন তো, সবার সম্মুখে ওদের আবার বিয়ে হবে কি বলেন সবাই? সবাই এতে সম্মতি দিল, এলাকাবাসী জোর করে আমার আর হিয়ার বিয়ে দিয়ে দিল, এখানে মানা করার কোনো সুযোগও নাই, মানা করা দূরের কথা এমন কথা আনলেও এলাকাবাসী মিলে আমাকে আর হিয়াকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। বিয়ে শেষ একজন আপা এসে আমার রুমটাতে বাসর ঘর সাজিয়ে দিয়ে চলে গেল, রুমের বাহিরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকব কি ঢুকব না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ মেয়েটাকে বিপদের মুখ থেকে বাঁচিয়ে আনলাম আর সেই নিজেই আবার বিপদের মুখে ফেলে দিলাম। ধুর যা হওয়ার হবে এত কিছু ভেবে লাভ নাই। রুমের ভিতরে গিয়ে দেখি মেয়েটা খাটের উপরে বসে আছে ঘোমটা দিয়ে। একটু সামনে যেতেই কান্নার আওয়াজ কানে আসলো, ওর কাছে গিয়ে এই হিয়া কান্না করছো কেন বলে যেই না ওর হাতটা ধরলাম অমনি এক ঝাটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। হিয়া আপনি আমার হাত ধরেছেন কোনো সাহসে? আকাশ হিয়া আসলে আমায় ক্ষমা করে দাও, আমি এসব কিছুই বুঝে শুনে করিনি, বিশ্বাস করো তোমাকে এভাবে ফাঁসানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। হিয়া হয়েছে আর বলতে হবে না, বলে আবার কান্না শুরু করে দিল। আমি আম্মুর সাথে কথা বলবো? আকাশ আচ্ছা বলো। হিয়া বলবো কি করে, আমার তো ফোন নেই। আকাশ আচ্ছা দাঁড়াও এই নাও আমার ফোন দিয়ে কথা বলো। হিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে ওর বাসার নাম্বার ডায়াল করে ফোন দিল, ফোনটা রিসিভ করতেই হিয়া আম্মু বলে কান্না করে দিয়ে বারান্দায় চলে যায়। আকাশ আমি আর শুনতে পেলাম না ওদের মাঝে কি কথা হলো। বেশ অনেকটা সময় পর হিয়া এসে আমার হাতে ফোনটা দিয়ে বলল আম্মু কথা বলবে। আকাশ আম্মু। হিয়া লাইনে আছে নিন কথা বলুন। আমি ফোনটা রিসিভ করে বারান্দায় চলে এলাম আর উনাকে সালাম দিলাম। উনি আমার সালামের উত্তরটা সুন্দরভাবে নিলেন। বাবা আমি হিয়ার আম্মু বলছি বাবা যা হয়েছে হয়েছে, হিয়া আমাকে সব বলেছে ফার্স্ট টু লাস্ট, বিয়ে জীবনে একবার এই হয়, বাবা তোমার পায়ে পড়ি আমার মেয়েটাকে দেখে রেখো, আর বাবা তোমার যা বর্ণনা দিল হিয়া তাতে করে বুঝে নিয়েছি তুমি কতটা ভালো মনের মানুষ, তবে বাবা হিয়া কান্নাকাটি করছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, বাবা তুমি তো জানোই হিয়া হয়তো সবটা তোমাকে খুলে বলেছে, এখানে পরিস্থিতি ভালো না তোমার শ্বশুর মশাই অনেক কষ্টে সবটা ম্যানেজ করে রেখেছে, হিয়া যদি আবার এখানে আসে তাহলে বড় ধরনের সমস্যা হবে। আকাশ আচ্ছা আন্টি সমস্যা নাই আপনি ওটা নিয়ে টেনে করেন না আপনার মেয়েকে আমি দেখে রাখব। এই ছেলে আন্টি মানে কি হা আম্মু বলো আম্মু। আকাশ আচ্ছা আম্মু আপনি টেনশন করিয়েন না, আমি হিয়াকে দেখে শুনে রাখব। কথা বলা শেষ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যাক হিয়ার বাসা থেকে মেনে নিয়েছে, যাক যেভাবেই হোক মনের আশাটা পূর্ণ হয়েছে, হিয়াকে প্রথম দেখেই ভালো লেগে গিয়েছিল। কথা শেষ করে রুমে এসে দেখি হিয়া শুয়ে আছে আর নাক টেনে টেনে কান্না করতেছে। গিয়েই ওকে জড়িয়ে ধরলাম, কারণ এখন তো আমার বউ। হিয়া এই খচ্চর বেটা আমাকে জড়িয়ে ধরলেন কোনো সাহসে? আকাশ এখন কি তোমায় জড়িয়ে ধরতে সাহস লাগবে নাকি, কারণ এখন তুমি আমার বউ, যখন ইচ্ছে জড়িয়েও ধরতে পারব। আর শাশুড়ি আম্মু বলে দিয়েছে তোমাকে দেখে শুনে রাখতে, তাই তোমার দেখাশোনা করছি। হিয়া ছাড়েন বলছি, এখন কিন্তু খারাপ হবে না ছাড়লে? আকাশ কি খারাপ হবে শুনি। হিয়া আমার হাতে জোরে একটা কামড় দিয়ে উঠে পালিয়ে যাবে এমন সময় খপ করে ওর হাতটা ধরে ফেললাম আর এক টানে আমার কাছে নিয়ে আসলাম। এই বউ কই যাও, তোমার দেখাশোনা করতে হবে তো। হিয়া মানে কি?
আকাশ, মানে কি বুঝবা? এখন আস্তে আস্তে ওর ঠোঁট জোড়ার দিকে এগোতে লাগলাম। ঠোঁট জোড়া অনবরত কাঁপতেছে। আমার তো ওর কোমল ঠোঁট জোড়া দেখে নেশা লেগে গেছে। তারপর ওর ঠোঁট জোড়াগুলো নিজের দখলে করে নিলাম। আকাশ, আস্তে আস্তে করে ওর দিকে এগোতে লাগলাম। হিয়ার ঠোঁট জোড়া অনবরত কাঁপতেছে। আমার তো ওর কোমল ঠোঁট জোড়া দেখে নেশা লেগে গেছে। তারপর হিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে করে নিলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি। হিয়া, কি হলো এটা? আকাশ, কই কি হলো? বউকে আদর করলাম। হিয়া, ছি, আপনার লজ্জা করে না একটা মেয়ের সাথে এভাবে নোংরামি করতে? আর কি বললেন বউ? বউ মানে কিসের বউ? কোথাকার বউ? দুজনেই একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছি, আর সেটাকে আপনার কাছে বিয়ে মনে হয়? ছি, আপনি এতটা নীচ সেটা ভাবতেই আমার ঘেন্না হচ্ছে। তার চেয়ে বরং নিজ ইচ্ছায় ওই অসৎ লোকটার কাছে বিয়ে বসে সব বিলিয়ে দিতাম, তাহলে আজকের মতো একটা দুর্দিন দেখতে হতো না। আকাশ, প্লিজ হিয়া, তুমি আমায় ভুল বুঝো না। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না এত সময়। আমি আসলে এমন না, কিন্তু আজ কেন জানি নিজেকে ঠিক রাখতে পারিনি। হিয়া, হয়েছে, আর নিজের দোষ ঢাকতে হবে না। আপনি কেমন নরপশু সেটা আমার দেখা হয়ে গেছে। আর কয়েকটা দিন তারপর তালাক দিয়ে চলে যাব বাবা মায়ের কাছে। তারপর যদি ওই নরপশুটাকে বিয়ে করতে হয় তাহলে সেটাই করব। আকাশ, প্লিজ হিয়া, এমনটা করো না। তোমার কাছে কুড়োজোর ক্ষমা চাচ্ছি। জীবনে বিয়ে একবার এই হয়, তোমার আম্মু সেটা বলেছে, আর আমিও সেটা বিশ্বাস করি। এরপর আর কোনো দিন এমন ধারা অসৎ আচরণ করব না। তোমায় কখনো ছুঁয়েও দেখব না। প্লিজ তাও এরূপ করিও না। হিয়া, আপনি কি মনে করেছেন আপনি আমাকে এসব বলে আটকাতে পারবেন? সেটা কখনোই না। আর আমি এই বিয়ে মানি না। এটা একটা দুর্ঘটনা। আকাশ, হিয়া, আমি ভুল করেছি, তার জন্য তো কুড়োজোর ক্ষমা চাচ্ছি। আমি কি ক্ষমার যোগ্য না? হিয়া, প্লিজ স্টপ, আপনার চেহারাও দেখতে ইচ্ছে হচ্ছে না আমার। আপনি আমার সামনে থেকে যান। আকাশ, আচ্ছা যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর বারান্দায় চলে গেলাম। নিজের কাছেই নিজের ঘেন্না হচ্ছে। কিভাবে করতে পারলাম আমি এমন ধারা আচরণ? আমি না হয় মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু মেয়েটা তো আমাকে ভালোবাসা দূরের কথা আমাকে একসেপ্টেই করতে পারেনি। এখন কিভাবে কি করব আমি? হিয়া যদি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমার কপালের ভাগ্য, ওর মতো একটা বউ পেয়েছি। চাই সেটা হোক ঘটনা চক্রে। কি করব মাথায় যেন কিছুই কাজ করছে না। মেয়েটা আমার উপরে খুব রাগ করেছে, তার চেয়ে বড় কথা ভুল বুঝেছে। এখন ওর রাগ কমাবো কি করে? যে কাজ করেছি এরপর তো ওর সামনে গিয়েও দাঁড়াতে পারবো না। ফোনটা বের করে সাজ্জাদকে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করল না। জাবেদকে ফোন করলাম, 2-1 বার রিং পড়তেই রিসিভ করল। জাবেদ আমার সাথেই জব করে, একই অফিসে। আমার এই শহরে বেস্ট ফ্রেন্ড বলতে সাজ্জাদ আর জাবেদ এই আছে। জাবেদ, হা কিরে দোস্ত, হঠাৎ এত রাতে ফোন করলি? আকাশ, দোস্ত একটা সমস্যা হয়েছে, এখন একটু দেখা করতে পারবি? জাবেদ, কি বলিস, এত রাতে দেখা করবি মানে কিছু হয়েছে নাকি? আর তুই না বাড়ি গিয়েছিলি, একদিনেই এসে গেলি? আকাশ, প্লিজ দোস্ত, দেখা করাটা খুব জরুরি। প্লিজ এখন একটু বাধে আয়, তারপর তোকে সব খুলে বলছি। জাবেদ, আচ্ছা, 15 মিনিটের মধ্যে আসতেছি। বারান্দা থেকে উঠে বের হয়ে বাধে যাব। রুম ক্রস করে মেইন ডোর খুলে বাহিরে যাব, এমন সময় দেখি হিয়া খাটের উপরে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে কান্না করতেছে। কি করব আমি এখন? মেয়েটাকে যে কাঁদিয়ে দিয়েছি, মানুষ থেকে কখন যে শরীর খেকো হয়ে গিয়েছি নিজেও জানি না। না কাঁদুক কিছু সময়, তাহলে যদি কিছুটা স্বাভাবিক হয়, কারণ আমার করা অস্বাভাবিক আচরণ হয়তো এখনও ভুলতে পারেনি। আমি মেইন ডোর খুলে বের হয়ে এলাম। হিয়া তার আভাসও পেল না। বাধে গিয়ে বসে আছি। একটু পর জাবেদ আসল। জাবেদ, কিরে এত জরুরি তলব করলি যে? কি হয়েছে বল? আকাশ, জাবেদকে শুরু থেকে শেষ সমস্তটা খুলে বললাম। আর এটাও বললাম আমি ওকে ভালোবেসে ফেলেছি। জাবেদ, দোস্ত এত কিছু হয়ে গেল, আর আমি আভাসও পেলাম না।
আর তুই যা করেছিস সেটা করা তোর উচিত হয়নি, হোক না সেটা ঘটনা চক্রে বিয়ে, কিন্তু মেয়েটাকে কিছুটা সময় দেওয়া দরকার ছিল তোর সাথে স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু তা করিসনি। আকাশ, দোস্ত এভাবে বলিস না, আসলে নিজেকে সংযত রাখতে পারিনি, কিন্তু এখন কিভাবে কি করব কিছু একটা বলে দে। জাবেদ, কিভাবে কি করবি? দ্বারা পেয়েছি, শোন। তারপর একটা ফর্মুলা বলে দিল, পাঠকরা শুনিয়েন না, গল্পের সাথে থাকলে এমনিতেই শুনতে পাবেন। ধন্যবাদ বন্ধু। এভাবে আরও কিছু সময় কথা বলে বাসার দিকে রওনা দিলাম, কারণ বেশ রাত হয়েছে। জাবেদও চলে গেল। অন্যদিকে হিয়া এখনো ঘুমায় নাই, মনে মনে ভাবতে থাকে মানুষটাকে মনে হয় একটু বেশিই কথা শুনিয়ে ফেলেছি, ধুর মাথা ঠিক ছিল না, কিন্তু লুচুটা কোথায় গিয়ে দেখি। ডিভোর্স দিব সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু লোকটা তো আমার উপকার করেছে, সেটা কি করে ভুলি। আর উনি তো ইচ্ছা করে আমায় বিয়ে করেনি, দোষ তো উনার না। তারপর উঠে বারান্দায় চলে গেল। কিরে, বারান্দায় তো নাই। তারপর কিচেন রুমে খোঁজ করে, সেখানেও নাই। কিরে, লোকটা গেল কোথায়? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজো, কিন্তু আকাশের কোনো নাম নিশানাও নাই। হঠাৎ দরজার দিকে চোখ পড়ে, দরজাটা হালকা একটু খোলা। তার মানে কি লোকটা আমায় রেখে বাহিরে চলে গেছে? ঈশ আমার উপরে মনে হয় খুব রাগ করেছে। আল্লাহ, এখন যদি আর ঘরে না আসে, বা আমায় রেখে যদি কোথায় চলে যায়। হিয়ার মনে ভয় কাজ করতে শুরু করে দিল। সারা বাড়িতে হিয়া একা, হিয়ার খুব ভয়ও করছে। অনেকটা সময় হয়ে গেছে আকাশের আসার কোনো নাম নিশানা নাই দেখে হিয়া কান্না করে দেয় ভয়। এমন সময় আকাশ দরজা খুলে ঘরে প্রবেশ করে। হিয়া আকাশকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আকাশকে ঝাপটে জড়িয়ে ধরে, আর হু হু করে কান্না করে দেয়। আকাশ, আকাশ, এই কি করছো? কি ছাড়ো। হিয়াকে নিজের ছাড়িয়ে নিয়ে, কি হয়েছে? এভাবে কান্না করার কি আছে? হিয়া, কোথায় গিয়েছিলেন আপনি কান্না করতে করতে? আকাশ, কেন, তুমি জেনে কি করবা? হিয়া, আমার খুব ভয় করছিল একা একা। আকাশ, তো আমি কি করব? তখন মনে ছিল না, যখন বলেছিলে চোখের সামনে থেকে চলে যেতে। হিয়া চুপ করে আছে, ঠিকই তো বলেছে, তখন এভাবে না বললে তো আর যেত না। আকাশ, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। হিয়া, আপনি ঘুমাবেন না? আকাশ, আমায় নিয়ে তোমার না ভাবলেও মনে হয় চলবে। হিয়া ঘুমানোর জন্য চলে গেল, আর শুয়ে শুয়ে ভাবতে লাগল, কেমন করে লুচুটা, ভেবেছি সরি বলবো, কিন্তু মুড নিয়ে আছে পুরো একদম, আমিও মুড নিয়ে থাকব। আকাশ গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিল, তারপর রেডি হয়ে নাস্তা খেয়ে নিল, কারণ আজ থেকে আবার অফিসে যেতে হবে। এমন সময় হিয়া ঘুম থেকে উঠে দেখে আকাশ রেডি হচ্ছে, কোথায় যেন যাবে। হিয়া, এই কই যান? আমাকে রেখে চলে যাচ্ছেন নাকি? আকাশ, অফিসে যাব। হিয়া, আমি তাহলে একা একা ঘরে কি করব? আমিও আপনার সাথে যাব। আকাশ, তুমি পাগল হয়ে গেছো? দেখে আমি পাগল হয়ে যাই নাই, তোমাকে নিয়ে অফিসে যাব কোনো পাগলে কামড়েছে আমাকে? হিয়া, তাহলে সারাদিন আমি একা একা থাকব কি করে? আকাশ, সেটা তুমি জানো, আমি কিভাবে বলবো? হিয়া ভাব নেয় কত, দেখ না, লাগবে না আমাকে নেওয়ার, আমিও একা একা থাকতে পারবো, কারোর সাহায্যের দরকার নাই। আকাশ, তাহলে তো ভালোই, আমি গেলাম, আর নাস্তি বানিয়ে রেখেছি, খেয়ে নিও। হিয়ার এবার মনে হয় 3000 বোল্ডের ঝাটকা লাগলো গায়ে। আল্লাহ, নাস্তা খাবো কি করে আমি, উনি আমায় খাইয়ে না দিল। আকাশ চলে যাবে, হিয়া আবার পিছন থেকে ডাক দিল, এই শুনেন না। আকাশ, কি হয়েছে আবার? হিয়া, আমায় নাস্তা খাইয়ে দিবে কে? আপনি তো চলে যাচ্ছেন। আকাশ, এখন কেন তুমি না বললে তোমার কারোর কোনো সাহায্যের দরকার নেই? এখন আবার নাস্তা খাইয়ে দিতে হবে? হিয়া, এমন করেন কেন, আমি তো ওইটা অন্য কারণে বলেছি। আকাশ, আচ্ছা চুপচাপ ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করে তোমায় খাইয়ে দিব,
তাড়াতাড়ি যেতে হবে, না হয় অফিস টাইম লেট হয়ে যাবে। হিয়া ফ্রেশ হয়ে আসলো, তারপর ওকে খাইয়ে দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে কাজ করতে করতে দুপুর হয়ে গিয়েছে, খাওয়ার জন্য ব্রেক দিয়েছে। ক্যান্টিনে খেতে যাব এমন সময় হিয়ার কথা মনে পড়ল। আল্লাহ, মেয়েটা কি খেয়েছে কে জানে। স্যারকে বলে বাসায় চলে গেলাম ছুটি নিয়ে, কারণ হিয়াকে খাইয়ে দিতে হবে। আর ঘরে কোনো খাবার এই রান্না করা নাই, কি খাবে মেয়েটা। বাসায় এসে কলিং বেলটা চাপ দিচ্ছি, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধ নাই। দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। আল্লাহ, সারা বাড়ি অন্ধকার কেন। দিনের বেলা তাও জানালার পর্দা সব টেনে রেখেছে হিয়া। রুমের লাইটও অফ, দিন না রাত বোঝার কোনো উপায় নাই। লাইটের সুইচ অন করতেই ফ্লোরের দিকে নজর গেল। সারা ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর এটা দেখে আমার চোখ তো চটগাছ। আল্লাহ, হিয়ার কিছু হয়নি তো। হিয়া, এই হিয়া কোথায় তুমি? সারা বাড়ি খোঁজ করে কোথাও হিয়াকে দেখতে পেলাম না। কি করি এখন, মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আল্লাহ, হিয়া ঠিক আছে তো? হঠাৎ মনে হলো বারান্দায় দেখিনি এখনো। বারান্দায় গিয়ে দেখি হিয়া একটা চেয়ারের উপরে বসে ঘুমিয়ে আছে, আর হাত থেকে অনবরত রক্ত ঝরে পড়তেছে। হিয়া, এই হিয়া। ডাক দিতেই লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই কে? এই আমি, আকাশ। হিয়া, ওহ আপনি কখন এলেন? আকাশ, রাখো তোমার কখন এলেন আগে বলো, হাতের এই অবস্থা হলো কি করে, আর রক্ত কেন ঝরেছে? হিয়া, আসলে হয়েছে কি, খুব খিদে পেয়েছিল, কি খাবো কিছুই পাচ্ছিলাম না। কিচেন রুমে গিয়ে দেখি নুডলসের প্যাকেট। মনে করেছিলাম সেটা রান্না করব, কিন্তু সেটার জন্য পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। আকাশ, কি হো, তুমি পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছ? কতগুলো রক্ত বের হয়েছে সেই খেয়াল আছে তোমার? পুরো ফ্লোর লাল হয়ে আছে রক্তে, আর এখনো এটাতে কিছু দাওনি কেন, রক্ত পড়ছে। হিয়া, এমন বকেন কেন? ক্ষুধা পেয়েছে তার উপরে হাত কেটে ফেলেছি, আবার আপনি এসে বকাও দিচ্ছেন। আকাশ, চুপ একদম, বকা দিব না তো কি করব, হা বকার কাজ করলে? হিয়া, কিছু খুঁজে পাচ্ছিলাম না। আকাশ, তাড়াতাড়ি ড্রেসি টেবিল থেকে ফার্স্ট ওয়েব বক্সটা বের করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। যাও এবার চুপচাপ বিছানার উপরে গিয়ে বসো। হিয়া বাধ্য মেয়ের মতো খাটের উপরে গিয়ে বসল। আকাশ আসার সময় খাবার নিয়ে এসেছে বাহির থেকে, সেগুলো দুটো প্লেটে করে পরিবেশন করে নিয়ে আসে। তারপর হিয়াকে খাইয়ে দেয়, সে নিজেও খেয়ে নেয়। হিয়া ভেবে পায় না আকাশকে সে ভালো ভাববে না খারাপ, ওই দিনের আচরণের কথা হিয়া এখনো ভুলতে পারে নাই। ধুর বাবা, যে কয়দিন এখানে আছি, আমার এত ভালো খারাপ নিয়ে ভেবে লাভ নাই, আর মাত্র কিছুদিন তারপর আমি এখান থেকে চলে যাব। আকাশ, মেয়েটা কেমন বুঝেই উঠতে পারছি না। কখনো বাচ্চাদের মতো আচরণ করে, আবার কখনো কঠোর ব্যবহার করে। মনে মনে ভাবতে থাকে, আচ্ছা হিয়া কি আমায় সত্যি ছেড়ে চলে যাবে? যদি সত্যি চলে যায় আমি ভালোবাসব কাকে? না, আর ভেবে লাভ নাই, যে করেই হোক ওকে নিজের করে রাখব। আকাশ হিয়ার কাছে যায়, এই হাতের ব্যথা কমেছে তোমার? হিয়া, হা কিছুটা। আকাশ, আচ্ছা রেস্ট করো বলে আকাশ নিজেও সোফায় চলে যায় রেস্ট করতে। শুয়ে রেস্ট করছে, হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখে আকাশের আব্বু ফোন করেছে। সে তো ভয় পেয়ে যায় আব্বুর নাম্বার দেখে। আল্লাহ, কিছু জেনে গেল না তো। ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে সালাম দেয়। আকাশের আব্বু, আকাশ কাল একটু বাড়িতে এসো তুমি, জরুরি কাজ আছে, তোমার জন্য মেয়ে দেখতে যাব আমরা। আকাশ মনে মনে যেটা ভয় পাচ্ছিল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আব্বু, হঠাৎ কাল মেয়ে দেখবে? আব্বু, তোমায় আসতে বলছি আসবে। তোমার মা একটা একা হয়ে গিয়েছে, তোমার বাদর ছোট বোনটা তো কাজ করতেই চায় না। ঘরের সব কাজ তোমার মায়ের একা করতে হয়। তোমার মা আর আমি মিলে ঠিক করেছি তোমাকে বিয়ে করিয়ে দিব। আকাশ, কাল তো অফিস থেকে ছুটি দিবে না। আব্বু, জানি না এত কিছু, আমি তোমায় আসতে বলেছি, তুমি আসবে, আর কিভাবে আসবে সেটা তুমি জানো। দরকার হয় চাকরি ছেড়ে চলে এসো,
এখানে তোমার রফিক মামাকে বলে চাকরির ব্যবস্থা করে দিব। আকাশ, আচ্ছা আব্বু, কাল আসবো আমি। তারপর ফোন রেখে দেয়। এখন কি করবে সে, কারণ হিয়াকে তো সে বিয়ে করে নিয়েছে, আবার বিয়ে আল্লাহ, এখন এক কেলেঙ্কারি হয়ে যাবে মনে হচ্ছে। চিন্তায় চিন্তায় সেদিনটা চলে যায়, কিন্তু হিয়াকে বুঝতে দেয় না। পরের দিন সকালবেলা উঠে সব কাপড় চোপড় গুছিয়ে নেয়। এই হিয়া, উঠো। হিয়া, কেন এত সকালে কেন? আমি তো আরো ঘুমাবো, এখন উঠব না। আকাশ, উঠতে বলেছি, উঠো, না হয় না নিয়েই চলে যাব, তারপর 2 দিন আটকে থেকো এই ঘরে। হিয়া লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে, কোথায় যাবেন আমাকে রেখে? আকাশ, রেডি হয়ে নাও, বাড়িতে যাব। হিয়া রেডি হয়ে নেয়, তারপর দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় বাড়িতে পৌঁছে গিয়েছে। বাড়িতে পৌঁছে দরজার বেল বাজায় আর আকাশের আম্মু এসে দরজা খুলে দেয়। আকাশের আম্মু আকাশের সাথে হিয়াকে দেখে, আকাশ, এই মেয়েটাকে? আকাশ, আম্মু, আসলে ওর নাম হচ্ছে হিয়া, আর হিয়া হচ্ছে তোমার বৌমা, আমরা বিয়ে করে নিয়েছি। আকাশের আম্মু, কি হ হ হ? কই গো আকাশের আব্বু তুমি? তোমার বাদর ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আল্লাহ, এখন আমাদের সব আয়োজনের কি হবে? আকাশের আব্বু দৌড়ে আসে তাড়াতাড়ি। কি হয়েছে আকাশের আম্মু, এত চেঁচাচ্ছ কেন? আম্মু, তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আব্বু পাশে ফিরে দেখে সত্যি আকাশ বউ নিয়ে এসেছে। আকাশের আব্বুর তো রাগ উঠে গেছে। আকাশ, তোর আম্মু যা বলল সব কি সত্যি? আকাশ মাথা নিচু করে, হা আব্বু। আকাশের আব্বু ঠাসঠস করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়। কি করে পারলি এমনটা করতে? হা, আমরা কি মরে গেছি নাকি? আমাদের বললে কি আমরা তোদের বিয়ে দিতাম না? আকাশ চুপ করে আছে। হিয়া তো আকাশের আব্বুর রাগ দেখে ভয় শেষ। হিয়া ভয় আকাশের সাথে চুপসে লেগে আছে। আব্বু, যাও, যা করেছ করেছ, এখন আর কি করার? আকাশের মা বৌমাকে নিয়ে রুমে যাও। আকাশের আম্মু, এই মেয়ে, চলো আমার সাথে। হিয়া, না, আমি যাব না, আমার স্বামীকে ছাড়া। আপনাদের খুব রাগ পড়ে আমাকেও মারবেন বলে আকাশকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে। আকাশের আব্বুর রাগ তো নিমিষেই উধাও হয়ে গেছে হিয়ার এমন বাচ্চামি দেখে। আর আকাশ তো থতথত, হিয়া কি বলল এটা? স্বামীকে ভক্তি করা কবে থেকে শিখল? আকাশের আব্বু, এই মেয়ে, এদিকে আসো। হিয়া, না, হাগে বলেন আমায়, ও কি থাপ্পড় মারবেন? আকাশের আব্বু, আরে না, পাগল ছেলের বউয়ের গায়ে কেউ হাত তোলে? আকাশ, হিয়া যাও। হিয়া ভয়ে ভয়ে আকাশের আব্বুর কাছে যায়। আকাশের আব্বু, বাহ, মাশাল্লাহ, আমার বৌমা তো দেখতে খুব সুন্দর। তো মা, আমার এমন বদমাস ছেলের কপালে তোমার মতো সুন্দরী বউ জুটল কি করে? হিয়া, তো লজ্জায় শেষ। ইস, কি বলে এই সব? আকাশ মনে মনে, সালার বাপ না হিটলার, নিজের পোলারে বদমাইশ কয়। আকাশের আব্বু, মা, মুরুব্বিদের সবসময় সম্মান করতে হয়। নতুন বিয়ে করেছ, যাও তোমার শাশুড়ি আম্মুকে সালাম করে এসো। হিয়া আকাশের আম্মুকে সালাম করে, সাথে আকাশের আব্বুকেও। আকাশের আব্বু, যাও, অনেকটা পথ জার্নি করে এসেছ, এখন একটু রেস্ট নাও। দুজনেই উপরে চলে যায়, যেখানে আকাশের রুম। হিয়া, আপনার আব্বুর খুব রাগ, তবে কিন্তু মনটা অনেক ভালো। আকাশ, হা, তুমি তো ভালোই বলবে, কারণ তোমার যে সুনাম করেছে, আর আমাকে বদমাশ বলেছে, হিটলার বাপ একটা। হিয়া, যাই হোক, আপনার থেকেও ভালো আছে। আপনার মতো তো আর না যে মানুষের শরীরের লোভ সামলাতে পারে না। হিয়ার কথা শুনে আকাশের মনটা একদম ছোট হয়ে গেছে। আমি তো মজা করে বলেছি, তার জন্যে আমার খারাপ উপমা দিতে হবে? হা, মানছি আমি শরীর খেকো, ভুল করে না হয় এদিন ওর সাথে ওমনটা করে ফেলেছি, কিন্তু ভালোবেসে যে খাইয়ে দেই, দেখাশোনা করি, এগুলার কি কোনো মূল্য নাই ওর কাছে? আকাশ, হা, ঠিক বলেছ, আমি শরীরের লোভ সামলাতে পারি না, কারণ আমি শরীর খেকো। আর চিন্তা করো না,
সময় হলে এটার জন্য আফসোস করবে, সেদিন কেন স্পর্শ করেছি, আজ কেন করছি না। আকাশ মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসে। হিয়া, কিরে লোকটার আবার কি হলো? ধুর, মন খারাপ করলে করুক, আমার কি, আমি তো সত্যি তাই বলেছি। আর আফসোস কখনোই করব না। আকাশ রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। থাক আর না, অনেক ভালোবেসেছি আর ভালোবাসব না। এত কিছুর পরেও আমি দোষী, কারণ আমার করা একটা ভুল আচরণ তোমার মনে গেঁথে গেছে। তার থেকে বড় কথা, আমি তোমার যোগ্য না। আচ্ছা, এখান থেকে গিয়ে আমিও ওকে ছেড়ে দিব। সে মুক্তি চাই, মুক্তি দিয়ে দিব। আর আজ থেকে তুমি দেখবে আমার আসল রূপ। ভালোবেসেছি, এখন মন থেকে ছুঁড়ে ফেলে দিব হিয়া নামক ব্যক্তিটাকে। আকাশ অনেকটা সময় পরে ছাদ থেকে নিচে নামে। ছাদ থেকে নেমে যখন রুমে ঢুকবে, হঠাৎ কেউ একজন দৌড়ে এসে ধূপধাপ মারতে শুরু করে। এই কি করছিস, কি মারছিস কেন? এমন সময় হিয়া, এই মেয়ে, তুমি উনাকে মারছ কেন? মিলি, সেটা আপনার না জানলেও চলবে, আমি আমার ভাইকে মারব না কাটব সেটা আমার ব্যাপার। আর কুত্তা, তুই বিয়ে করেছিস, আমাকে বলিসনি কেন? বাহ, ভালোই তো, আমি তো তোর বোন না, আমায় বলবি কেন? যা, তোর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ। আকাশ, মিলি কলেজ থেকে মাত্রই এসেছে। প্লিজ বোন আমার, শোন, তোকে সব খুলে বলছি, প্লিজ এমন রাগ করিস না। মিলি, কি শুনবো? কি শোনার আছে? আর যা করার তো করে নিয়েছিস। তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু তুই সব ভেস্তে দিয়েছিস। আকাশ, মিলি, আগে তুই একটু শান্ত হ, সব বলছি। মিলি, ওকে বল। আকাশ, তারপর সব খুলে বললাম। মিলি, ওকে, সবই বুঝলাম, কিন্তু আমার কত প্ল্যান ছিল তোর বিয়েটা নিয়ে, সেটার কি হবে? আকাশ পকেট থেকে মানিব্যাগটা বের করে ৫,০০০ টাকা দিলাম, ধর যা, আমার বিয়েতে মজা করতে পারিসনি বলে তোকে ঘুষ দিলাম, যা মনে চায় করিস। মিলি, তুই জানিস আমি অল্প টাকার ঘুষ নেই না, আরও ৫,০০০ দে। আকাশ, কি আরও ৫,০০০? মিলি, দে বলছি বলে হাত থেকে খপ করে মানিব্যাগটা নিয়ে আরও ৫,০০০ টাকা নিয়ে নিল। আকাশ, আল্লাহ, আমার টাকা। মিলি চলে গেল। আকাশ চুপ করে খাটে বসে বসে গান শুনছে। নিচে নামার পর হিয়ার সাথে একটা কথাও বলে নাই। হিয়া, এই যে শুনছেন? আকাশ গান শোনায় ব্যস্ত। হিয়া, এই যে শুনছেন বলে জোরে চিৎকার দিল। আকাশ, এই মেয়ে, কি হয়েছে, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? হিয়া, আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। আকাশ, তো আমি কি করব? হিয়া, কেন, আমাকে কিছু খাইয়ে দিবেন? আকাশ, আমার এত ঠেকা পড়ে নাই তোমাকে খাইয়ে দিতে, নিচে গিয়ে আম্মুকে বলো। হিয়া, এমন করেন কেন? আকাশ, দেখ, তোমার সাথে রসিকতা করার মুড নাই, এখন চোখের সমানে থেকে যাও। হিয়া মন খারাপ করে নিচে চলে গেল। লোকটাকে খাইয়ে দিতে বলেছি, তাই বলে লোকটা আমার সাথে এমন করল। আকাশ, এবার বুঝো কেমন লাগে, ভালো তো বেসেছিলাম, কিন্তু বাসতে দাওনি, তো এত কিসের আদিক্ষেতা? হিয়া নিচে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। আকাশের আম্মু হিয়াকে দেখতে পেয়ে, কিরে মা, কি হয়েছে, কিছু বলবি? হিয়া, আসলে আমার না খুব খিদে পেয়েছে। আকাশের আম্মু, ইসরে, আমার তো খেয়ালই ছিল না, তোরা এসেছিস তোদের নাস্তা দিতে। আচ্ছা, এদিকে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নে। হিয়া, আমি তো একা খেতে পারি না, বাসায় সবসময় আম্মু খাইয়ে দিত, এখন তো উনিও খাইয়ে দিচ্ছে না, কিভাবে খাবো? আকাশের আম্মু, আচ্ছা এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আকাশের আম্মু হিয়াকে খাইয়ে দেয়, কিন্তু আজ কেন জানি হিয়া খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছে না, কারণ কয়েকদিন আকাশের হাতে খেতে খেতে, তাই অল্প একটু খেয়ে রুমে চলে আসে। তখনও আকাশ গান শুনছিল। হিয়া রুমে এসে চুপচাপ বসে আছে। একটু পর দুপুর হয়ে আসে, সবাই একসাথে খাবার খেয়ে নিজের রুমে রেস্ট করছে।
আকাশ ও রেস্ট করছে, খাটে হাত পা মেলে শুয়ে আছে। হিয়া, এই হাত পা গুছান, আমিও রেস্ট করব। আকাশ, এখানে জায়গা পাবে না এখন, অন্য কোথাও গিয়ে রেস্ট করো। হিয়া, মনে কি? তো আমি কোথায় যাব? আকাশ, যেখানে মনে চায় সেখানে যাও, কিন্তু এখানে জায়গা পাবে না। হিয়া, ভুল লাগবে না আমার জায়গা বলে সোফায় গিয়ে বসে পড়ে। আকাশ, বিকালবেলা ঘুম থেকে উঠে দেখে হিয়া সোফায় ঘুমিয়ে পড়েছে। ইস, দেখতে কি মায়াবী লাগছে, কিন্তু দেখতে যতটা কিউট মনের দিক দিয়ে তার বিপরীত, মন বলতে কিছু নেই মেয়েটার। আকাশ ঘর থেকে বের হয়ে এলাকায় ঘুরতে বের হয়, আবার ঘোরাফেরা করে সন্ধ্যায় আসে। বাসায় এসে হিয়ার সাথে কোনো কথা বলে না, পুরোপুরি এভয়েড করে এখন হিয়াকে। এভাবে আরও 2 দিন চলে যায়, হিয়ার সাথে কোনো কথাই বলে না আকাশ। এখন হিয়া যদি কোনো কথা বলে তার উত্তর দেয়। হিয়া তা ভালো করেই উপলব্ধি করতে পেরেছে, আকাশ তার সাথে ভার ভার হয়ে চলে। ধুর, যেমন ইচ্ছে হয় করুক, আমার কি। আর কয়েকটা দিন মাত্র, তারপর আম্মুরা আসলে উনাদের সাথে চলে যাব খচ্চরটাকে ডিভোর্স দিয়ে। আকাশ, আম্মু, আমার অফিস ছুটির সময় প্রায় ফুরিয়ে এসেছে, কাল থেকে অফিসে যেতে হবে, আজ চলে যাব আমি। আম্মু, সে কি রে, আর কয়েকটা দিন থেকে গেলে হয় না? আকাশ, না আম্মু, আবার কিছুদিন পর ছুটি নিয়ে আসব। আম্মু, আচ্ছা, বৌমাকে সাথে করে নিয়ে যাবি নাকি? আকাশ, তোমরা ভালো জানো আমার সাথে যাবে না থাকবে। আম্মু, আচ্ছা নিয়ে যা, কারণ একা একা থাকিস, কথা বলার একটা সঙ্গী হলেও হবে। আকাশ, মনে মনে হুহোর মতো মেয়ে হবে, আবার আমার কথা বলার সঙ্গী আর মেয়ে খুঁজে পেলে না তুমি। আম্মু, তো কখন যাবি? আকাশ, এই তো খেয়েই রওনা দেব। আম্মু, আচ্ছা দাঁড়া, আমি খাবার রেডি করছি। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম, তারপর সবার থেকে বিদায় নিয়ে হিয়াকে সাথে করে নিয়ে চলে আসলাম। গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি, যাক ভালোই হয়েছে হিয়াকে আমার সাথে দিয়ে। এতদিন তো আম্মু খাইয়ে দিয়েছে, কিন্তু এখন কে খাইয়ে দিবে, সেই আমার কাছেই ঘুরে ঘুরে আসতে হবে। বাসায় পৌঁছে কিছুটা সময় রেস্ট নিলাম, পরে বিকালে সাজ্জাদকে ফোন দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম দুজন মিলে। বেশ রাত করে বাড়িতে ফিরে এসেছি, আর আসার সময় বাহির থেকে কিছু খাবার নিয়ে এসেছি, কারণ আজ রান্না করবার মতো কোনো শক্তি নাই শরীরে। হিয়ার খাবারগুলো টেবিলে বেড়ে রেখে নিজে খেয়ে শুয়ে পড়েছি। ঘুমে চোখটা প্রায় লেগে এসেছে, এমন সময় হিয়া ডাক দিল। মেজাজটা পুরা বিগড়ে গেল একদম, তাও কিছু বললাম না। ডেকেছ কেন, কি হয়েছে? অবশ্য কি হয়েছে সেটা আমার অজানা নয়। হিয়া, একটু খাইয়ে দিন না। আকাশ, কি হহ, তুমি আমার ঘুম নষ্ট করেছ তোমায় খাইয়ে দেওয়ার জন্য? হিয়া, আকাশ, এই মেয়ে সমস্যাটা কি বুঝলাম না। হিয়া, দিন না, একটু খাইয়ে এমন করেন কেন? আকাশ, না পারবো না আমি খাইয়ে দিতে, নিজের খাবার নিজে গিয়ে খাও, না হয় না খেয়েই থাকো। হিয়া মন খারাপ করে চলে যায়। হিয়া খাবার গুলা নিয়ে বসে আছে, কিন্তু আকাশ তো খাইয়ে দিবে না, তাই সে নিজেই শুরু করে খেতে। কিন্তু ঠিক ঠাক মতো খেতে পারছে না, এক লোকমা দিল, তার বেশিরভাগ বাহিরে গিয়ে পড়ছে। আকাশ, না গিয়ে দেখি মেয়েটা কি করে। আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে যায়, গিয়ে দেখে হিয়া পুরো দুনিয়াদারি করেছে ভাত ছিটিয়ে ছুটিয়ে। আকাশের মায়া লাগে হিয়াকে দেখে, আকাশ কিছু না বলে গিয়ে হাত ধুয়ে আসে, আর খাবারটা হাতে নিয়ে এই হা করো। হিয়া কান্না করে দিছে, আজ খেতে পারি না দেখে এমন করছেন। থাক, সমস্যা নেই, আর কয়েকটা দিন সহ্য করুন, তারপর আর কষ্ট দিব না আপনাকে। তারপর আকাশের হাত থেকে খাবারটা মুখে নিয়ে নেয়। আকাশ, এখন কেমন লাগে? কষ্ট আমি পাচ্ছি তোমার, ও তো কিছুটা প্রাপ্য। হিয়া নাক টেনে টেনে কান্না করছে আর খাবার খাচ্ছে। আকাশ, এই মেয়ে চুপ, কান্না করবা না একদম, না হয় এখনই উঠে যাব আমি, পরে তোমার খাবার তুমি কিভাবে খাবে সেটা তুমি জানো। হিয়া, এই না না, আর কান্না করব না। তারপর
আকাশ হিয়াকে খাইয়ে দেয় আর হিয়া চুপচাপ সমস্ত খাবারটা শেষ করে গিয়ে শুয়ে পড়ে। আকাশও গিয়ে শুয়ে পড়ে। সকাল বেলায় আকাশ নাস্তা রেডি করে হিয়াকে ডাক দেয়। হিয়া উঠে নাস্তা করে নেয়। রেডি হও। হিয়া, কেন? আকাশ, কারণ আমার সাথে অফিসে যাবে তুমি। হিয়া, কেন? সেদিন তো রেখে গেছেন, আজ কেন নিয়ে যাবেন? আকাশ, সেদিন রেখে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে, পুরো ফ্লোর রক্তে ভাসিয়ে ফেলেছ, আর না রেডি হও তাড়াতাড়ি, আমার অফিসের জন্য লেট হচ্ছে। আকাশ হিয়াকে নিয়ে অফিসে চলে যায়। সবাই তো থতথত হিয়াকে দেখে, মন হয় মেয়ে কোনো দিন দেখে নাই অফিসের কলিগগুলা। আকাশের তো সেই লেভেলের রাগ উঠছে, তাও ঝিম ধরে আছে। আকাশ হিয়াকে নিয়ে নিজের কেবিনের পাশে একটা জায়গা আছে, সেখানে বসিয়ে দিয়ে সে নিজের কেবিনে চলে যায় আর কাজে মন দেয়। একটু পর আকাশের কেবিনে মারিয়া আসে। সে অফিসের বসের মেয়ে। মারিয়া, আকাশ, মেয়েটা কে? আকাশ, কোনো মেয়েটা। মারিয়া, তুমি যাকে সাথে করে নিয়ে এসেছ? আকাশ, ওটা কেউ না, আমার ফ্রেন্ড। মিথ্যা বলল, কারণ মারিয়া আকাশকে পছন্দ করে, তবে আকাশ করে না। আর এখন যদি সত্যিটা বলে দেয় তাহলে মারিয়া সিন ক্রিয়েট করবে। মারিয়া, তাহলে ঠিক আছে বলে আকাশের কোলের উপরে গিয়ে বসে। আকাশ, কি করছো কি মারিয়া? এগুলা কিন্তু ঠিক হচ্ছে না, কেউ যদি এখন এসে এই সব দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। মারিয়া, এই তুমি চুপ থাকো তো, একদম কোনো কথা বলবে না বলে আকাশের ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকবে। শুনো, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি আব্বুকে বলে তোমায় বিয়ে করে নিব, আর তোমায় অনেকগুলো বাবু উপহার দিব। এমন সময় হঠাৎ হিয়া আকাশের কেবিনের দিকে আসে, আর যখন কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে তখন দুজনকে এই অবস্থায় দেখে না বলে চোখে হাত দিয়ে ফেলে। মারিয়া, আর মাত্র কয়েকটা দিন, তারপর আব্বুকে বলে তোমায় বিয়ে করে নিব, আর তোমায় অনেকগুলো বাবু উপহার দিব। এমন সময় হঠাৎ হিয়া আকাশের কেবিনে আসে, আর যখন কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে তখন দুজনকে এই অবস্থায় দেখে না বলে চোখে হাত দিয়ে ফেলে। মারিয়া, তো রেগে মেগে আগুন, এই মেয়ে, তোমার সাহস তো কম না, তোমাকে কেবিনে আসার অনুমতি কে দিচ্ছে? অন্যদিকে আকাশের তো লজ্জায় পুরো মাথা শেষ। আল্লাহ, এখন মেয়েটা আমায় কি ভাববে? আর সেদিন যে আচরণটা করেছি সেটার জন্য এমনিতে ওর চোখে খারাপ হয়ে আছি, তার উপরে এখন আবার এই সব। হিয়া, সরি, আমি আসলে বুঝতে পারিনি, প্লিজ আমায় ক্ষমা করে দিন, আর এমন ভুল হবে না বলে কেবিন থেকে বের হয়ে যায়। আকাশ, মারিয়া, তুমি এমন ধারা আচরণ না করলেও পারতে ওর সাথে। মারিয়া, চুপ থাকো, একদম একটাও কথা বলবা না, রোমাঞ্চ করতে ধরেছি তখন ওই মেয়ের আসতে হবে। আকাশ, কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশের খুব খারাপ লাগছে, কারণ হিয়া যে তার বিয়ে করা বউ, কাকে কি বলবে সে, না পারছে মারিয়াকে কিছু বলতে, না পারছে হিয়াকে। মারিয়া রেগে মেগে আকাশের কেবিন থেকে বের হয়ে যায়। অন্যদিকে হিয়া চুপচাপ বসে আছে, আর একটু আগের ঘটনাটা খালি চোখে ভাসছে। হিয়ার কেন জানি মনে হচ্ছে ওর শরীর থেকে ওর কলিজাটা কেউ বের করে নেওয়ার চেষ্টা করছে। কেন এমন লাগছে আমার? ওই লোকটা তো আমার কেউ না, ঘটনা চক্রে বিয়ে হয়েছে আমাদের, আমি তো ওই লোকটাকে স্বামী হিসেবে মানি না, কিন্তু কেন ওই ঘটনাটা দেখার পর থেকে এমন লাগছে আমার? কেন এত খারাপ লাগছে? হিয়া লক্ষ্য করে ওর চোখের কোনো বেয়ে পানি বেয়ে পড়ছে। আকাশ চুপচাপ কেবিনে বসে আছে, ওর মনের মধ্যে খালি একটাই জিনিস বারবার ঘুরপাক খাচ্ছে, সে হিয়ার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবে। যতই হোক আমার বিয়ে করা বউ তো। দুপুরে খাওয়ার জন্য ব্রেক দিয়েছে, আকাশ কেবিন থেকে বের হয়ে হিয়াকে ডাকতে যায়, কারণ ওকে খাইয়ে দিতে হবে, তার আগে পিয়নকে দিয়ে ক্যান্টিন থেকে খাবার আনিয়ে রেখেছে সে। গিয়ে দেখে হিয়া চুপচাপ বসে আছে। এই হিয়া, চলো, খাবারের সময় হয়ে এসেছে, তোমাকে খাইয়ে দিতে হবে। হিয়া, দরকার নাই আমাকে খাইয়ে দেওয়ার, আমি আজ থেকে নিজ হাতে খাওয়ার চেষ্টা করব,
কারোর সাহায্যের প্রয়োজন নেই। আকাশ, কি বলছো এই সব তুমি? তোমাকে খাইয়ে না দিল তো খেতে পারবে না, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে। হিয়া, ছড়িয়ে ছিটিয়ে একাকার করলে করব, আপনি গিয়ে ওই মেয়েটাকে খাইয়ে দিন, আমাকে খাওয়াতে হবে না। আকাশ, আরে পাগল নাকি আমি আমার বউকে না খাইয়ে দিয়ে অন্য মেয়েকে খাইয়ে দিতে যাব? হিয়া, এখন আসছে বউ বউ করতে, তখন মনে ছিল যখন কোলে নিয়ে রোমাঞ্চ করেছিলেন? আকাশ, আরে আজীব তো, ও তো জোর করে আমার কোলে। হিয়া, থাক আর মিথ্যে বলতে হবে না, আমি আপনার হাতে খাব না, ওই ডাইনিকে গিয়ে খাইয়ে দেন। আকাশ, এই ওয়েট আমার একটা জিনিস মাথায় কাজ করছে না। হিয়া, কি? আকাশ, ওই মেয়ের সাথে রোমাঞ্চ করেছি, তাতে তোমার এত রাগ হচ্ছে কেন? তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না, আর তোমার তো খুশি হওয়ার কথা। হিয়া, কি আমার কেন রাগ হতে যাবে? আপনার যা মনে চাই তাই করেন, আমার কি, আর আমার রাগ কি এত সস্তা নাকি? আকাশ, সস্তা না দামি তা দেখা যাচ্ছে। হিয়া, এই কি বলতে চান আপনি? আকাশ, কিছু না, চলো খাবার খাবে। হিয়া, না আমি খাবো না বলেছি। আকাশ, তোমার খেতে হবে না, আমি তোমায় খাইয়ে দিব, বলে জোর করে কোলে তুলে নিজের কেবিনে নিয়ে যায়। কেউ নাই, সবাই খাবার খেতে ক্যান্টিনে গেছে, তাই কারোর নজরে পড়ল না, তবে আকাশের কেন জানি মনে হচ্ছে হিয়াও আকাশকে ভালো। না হয় ওর এত জ্বলছে কেন? হিয়াকে কেবিনে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে দেয়, তারপর হাত ধুয়ে খাবার হাতে হিয়ে এই হা করো। হিয়া, না করব না। আকাশ, দেখো এখন কিন্তু ভালো হচ্ছে না। হিয়া, ভালো না হলে নাই আমার কি? আকাশ, শেষবারের মতো বলছি হা করো, না হয় না খাইয়ে রাখবো একদম। হিয়ার খুব খিদে পেয়েছে, আর এবার যদি হা না করে লুচুটা আর খাইয়ে দিবে না পড়ে, তাই হিয়া হা করে। আকাশ হিয়াকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেয়, আর হিয়াকে পাশে বসিয়ে রেখে অফিসের কাজ করতে থাকে। এমন সময় আকাশের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে অপরিচিত একটা নাম্বার। প্রথমে রিসিভ করে না, কারণ অপরিচিত নাম্বার আকাশ কখনোই রিসিভ করে না, আবার ফোন দেয় অপরিচিত নাম্বারটা থেকে। তারপর আকাশ ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে, বাবা আমি হিয়ার আব্বু বলছিলাম। আকাশ, ওর আপনি? তারপর সালাম বিনিময় করে, আর লক্ষ্য করে হিয়া পাশে আছে, তাই সে কেবিন থেকে বড়ে হয়ে যায় কথা বলার জন্য। হিয়ার বাবা, আকাশ বাবা আমরা আজ আসতে চাচ্ছিলাম, যদি একটু ঠিকানাটা বলতে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আকাশ, কি সত্যি আজ আপনারা আসবেন? হিয়ার বাবা, হ্যাঁ বাবা। আকাশ, বাবা তাহলে আমি স্টেশনে যাব আপনাদের রিসিভ করতে। হিয়ার বাবা, আচ্ছা বাবা। তারপর সময়টা বলে দেয়, আর আকাশ সময় মতো অফিস থেকে একটু আগে বের হয়ে যায়। হিয়াকে বাসায় নামিয়ে দিয়ে তুমি থাকো, আমি আসছি। হিয়া, না আমিও যাব, আমার একা থাকতে ভয় করে, তার উপরে আবার অচেনা একটা জায়গায়। আকাশ, আরে ভয়েই কি আছে, আমি এখন যাব আর এখন আসব। হিয়া, আচ্ছা। আকাশ স্টেশনে চলে যায় হিয়ার বাবাকে আর ওর আম্মুকে রিসিভ করতে। আর হিয়া ঘরে বসে বসে আমি জানি তো কোথায় গেছে লুচুটা, ওই ডাইনির সাথে দেখা করতে। সমস্যা নাই, আর তো মাত্র কিছুদিন, তারপর তো চলে যাব। আকাশ হিয়ার আব্বু আম্মুকে রিসিভ করে বাড়িয়ে নিয়ে আসে, তারপর ঘরে এসে দরজার বেল বাজায়। হিয়া দরজা খুলে যখন ওর আব্বু আম্মুকে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দেয়, আর ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরে। হিয়ার আম্মু, আরে পাগলি মেয়ে, এমনভাবে কান্না করতে হয়? আমরা নাই তো কি হয়েছে, কত সুন্দর আর কত ভালো একটা বর পেয়েছিস। হিয়া, কত ভালো না ছাই, আমার কাউকে দরকার নাই, আমি তোমাদের সাথে চলে যাব এই লোককে ডিভোর্স দিয়ে। আকাশ হিয়ার কথা শুনে মনটা একদম খারাপ হয়ে গেল। আসলেই কি হিয়া আমায় ডিভোর্স দিয়ে চলে যাবে?
হিয়ার আম্মু, এই মেয়ে কি বলছি সেই সব অলক্ষণে কথাবার্তা? হিয়া, যা বলেছি ঠিক এই বলেছি। হিয়ার আব্বু, আরে রাখো তো মেয়ের কথা, এখন অনেকটা পথ অতিক্রম করে এসেছ, একটু রেস্ট করো, পরে দেখা যাবে ওই সব কথাবার্তা। আকাশ তাড়াতাড়ি করে বাহিরের দোকান থেকে গিয়ে নাস্তা কিনে নিয়ে আসে শ্বশুর শাশুড়ির জন্য। বিকাল বেলায় সবাই মিলে নাস্তা করতে বসে এমন সময় হিয়ার বাবা। আকাশ, বাবা তুমি এখানে একা থাকো, বাবা মা নেই? আকাশ, না আসলে অফিসের কাজের জন্য এখানে একা থাকি। হিয়ার বাবা, বাবা তুমি আমার পাগল মেয়েটাকে দেখে রেখো। আকাশ, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমার বউ আমি যদি দেখাশোনা না করি। হিয়ার আম্মু, যাক মেয়েটা একটা ভালো ছেলের কাছেই পড়েছে, এবার আমাদের আর কোনো টেনশন নাই। হিয়া, বাবা আমার কিছু কথা আছে, আমি উনার সাথে আর থাকব না, তোমাদের সাথে চলে যাব। এতে যদি তোমরা আমাকে উনার সাথে থাকার জন্য জোরাজুরি করো তাহলে কিন্তু খারাপ কিছু ঘটে যাবে, এই লোকটা একদম ভালো না। কেউ কিছু বলতে পারছে না, সবার মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কারণ হিয়ার বাবা মাহিয়ার রাগকে খুব ভয় পায়, কখন কি ঘটিয়ে বসবে কে জানে। আর আকাশ তো চুপ করে আছে, কি বলবে সে? হিয়া তো সব সত্যি কথায় বলেছে, আমি একদম ভালো না। হিয়ার বাবা মা সেদিন থেকে পরের দিন চলে যায়, হিয়াও উনাদের সাথে চলে যায়। আকাশ হিয়াকে যাওয়ার আগে অনেক বুঝিয়েছে, কিন্তু হিয়া আর থাকবে না, তাই কি আর করা, নসিবে লিখা ছিল ওর সাথে এতদিন এই সংসার করব। হিয়া চলে যাওয়ার পর আকাশের কাছে ঘরটা কেমন যেন খালি খালি লাগছে, কিছুই যেন আর আগের মতো নেই। আকাশের চোখ জোড়া দিয়ে টপটপ করে পানি ঝরে পড়ছে, মেয়েটা আকাশের মনে একদম গভীরভাবে জায়গা করে নিয়েছে। তবে সমস্যা নেই, আমি আমার মতো করে ভালোবেসে গিয়েছি, আজ ভালোবাসা প্রত্যাখ্যান করেছে, একটা সময় এমন আসবে যে সেই হিয়া আমাকে পাগলের মতো খুঁজবে, কিন্তু সে আর আমায় পাবে না। হিয়া তো বাড়িতে এসে মহাখুশি, সে অনেকদিন পর নিজের বাড়িতে এসেছে। হিয়ার মা বাবা হিয়ার সাথে কেউ কথা বলে না, দুজনেই কথা বলা অফ করে দিয়েছে, কারণ আকাশের মতো একটা ভালো ছেলেকে সে ঠুকরে এসে গেছে। অন্যদিকে হিয়ার শহরে আসার খবর মাস্তান রানার কাছে পৌঁছে গেছে। রানা, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তোমাকে বউ করেই ছাড়ব। হিয়া রাতের বেলায় নিজের রুমে শুয়ে আছে, তখন কয়েকটা গাড়িতে করে রানার লোকেরা আসে, আর হিয়াকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে যায়। হিয়ার বাবা মা আটকাতে চাইলেও ওদেরকে আটকাতে পারে না। অন্যদিকে আকাশ রাতে খাটে শুয়ে আছে, হিয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসছে, ওর চোখ জোড়া যেন আর বাধা মানছে না, ইচ্ছে মতো পানি ঝরছে চোখ জোড়া থেকে। এমন সময় হঠাৎ হিয়ার বাবা ফোন করে বলে হিয়াকে রানার লোকেরা জোর করে তুলে নিয়ে গেছে, প্লিজ বাবা তুমি কিছু একটা করো। আকাশের এখন কি করা উচিত কিছুই মাথায় কাজ করছে না। আকাশ, দেখুন আমি এখন কিভাবে কি করব, এত রাতে, সকালে আবার অফিস আছে, ঠিকঠাক মতো না গেলে চাকরিটা আমাকে হারাতে হবে, আর সে তো আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, আমি কেন ওর জন্য কিছু করতে যাব? হিয়ার বাবা, প্লিজ বাবা এভাবে বলো না, আমার মেয়েটা না হয় ছোট, না বুঝে শুনে এমনটা করেছে, কিন্তু তুমি তো ওর স্বামী, তোমার তো যথেষ্ট বুঝো হয়েছে, তুমি যদি এভাবে মুখ ফিরিয়ে নাও তাহলে আমরা কোথায় যাব বলো? আকাশ, দেখুন বাবা আমার চাকরিটা আমি হারাতে পারবো না, আর সব সময় কি আমি ত্যাগ স্বীকার করে যাব? ওর কি আমার উপরে কোনো দায়িত্ব কর্তব্য নেই? হিয়ার বাবা, প্লিজ বাবা তোমার চাকরি একটা চলে গেলে আমি তোমায় পায়ের সামনে 10টা চাকরি এনে হাজির করব, দরকার হয় আমার সমস্ত ব্যবসা বাণিজ্য তোমার নামে করে দিব, তাও তুমি এভাবে মুখ ফিরিয়ে নিও না। আকাশ, বাবা দুঃখিত, আমায় ক্ষমা করবেন, আমি পারব না, যার কাছে আমার কোনো মূল্য নেই তার মূল্য আমার কাছেও নেই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে হিয়ার তো খুব ভয় করছে, ওকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রেখেছে, একটু পর রানা আসে। রানা, অনেকদিন লুকিয়েছিলে আমার কাছে থেকে, এবার কোথায় যাবে? এবার তোমায় বিয়ে করেই ছাড়ব। হিয়া,
প্লিজ এমনটা করবেন না। আমার স্বামী বলতে গিয়েও আটকে গেল, কারণ আকাশকে তো সে ঠুকরে চলে এসেছে, বড় কথা তাকে তো সে স্বামী হিসেবেই মানে না। যদি স্বামী হিসেবে মানত তাহলে আজ হয়তো এই দুর্দিন দেখতে হতো না। কত বড় ভুল করেছে সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। রানা, নিজেকে তৈরি করো, 2 দিন পর তোমার আর আমার বিয়ে। হিয়াকে চুপ করে মাটির দিকে চেয়ে অঝরে চোখের পানি ঝরাচ্ছে। আকাশের যেন মনে হচ্ছে সে বহুমূল্য কোনো একটা জিনিস হারাতে যাচ্ছে। না, আমার কি সে যদি আমায় রেখে চলে যেতে পারে, তাহলে আমার কেন এত দায়িত্ব কর্তব্য দেখাতে হবে? আকাশ এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠে যথাসময়ে অফিসে চলে যায়, কিন্তু কেন জানি অফিসের কাজে মন বসছে না, তাও কাজে মন দেয়। হিয়া গতকাল থেকে এখন পর্যন্ত এক ফোঁটা দানা পানিও মুখে নেয় নাই। সকাল পেরিয়ে দুপুর হয়ে এসেছে, রানার মানুষ এসে খাবার দিয়ে গেছে, কিন্তু সে এক ফোঁটা খাবারও মুখে নেয় নাই। যেভাবে দিয়ে গেছে ঠিক সেভাবেই পড়ে আছে। ইস, মানুষটা আমাকে কত সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিত। মানুষটার কথা খুব মনে পড়ছে, ইচ্ছে করছে খাবারগুলো মানুষটার কাছে নিয়ে গিয়ে বলি, এই আমাকে একটু খাইয়ে দিন না, আমার না খুব খিদে পেয়েছে। নিজের উপরেই ঘেন্না হচ্ছে, এমন একটা মানুষকে কিভাবে ঠুকরে চলো এলাম। নিজের দোষে নিজের কপাল পড়েছি, এবার এমন একটা মাস্তানকেই বিয়ে করতে হবে। আচ্ছা, মানুষটার কানে কি খবর পৌঁছায় নাই? আমাকে যে রানার লোকেরা তুলে নিয়ে এসেছে, মানুষটা কি আমায় বাঁচাতে আসবে না? না, কেন আসবে? মানুষটার কি ঠেকা পড়েছে নাকি? অফিসের পিয়ন এসে বলে, স্যার আপনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। আকাশ, এমন অসময়ে আবার কে আসলো? আচ্ছা, আপনি কেবিনে পাঠিয়ে দিন। পিয়ন, আচ্ছা স্যার। তারপর পিয়ন চলে গেল। একটু পর কেবিনের দরজা খুলে হিয়ার বাবা আসলো। উনাকে দেখে দাঁড়িয়ে গেলাম। বাবা, আপনি এখন এই অসময়ে? হিয়ার বাবা, বাবা তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার মেয়েটাকে বাঁচানোর মতো যে তুমি ছাড়া আর কেউ নাই। আকাশ, উনি কথা বলতে বলতে একদম কান্না করে দিচ্ছে। প্লিজ বাবা, আপনি কান্না করবেন না, আমি দেখছি কি করা যায়। আপনি টেনশন করবেন না, আপনার মেয়ে আমি আপনার কাছে ফিরিয়ে দিব। আপনি এখন বাসায় যান, আমি রাতের মধ্যে আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিব। হিয়ার বাবা চলে গেল। আকাশ, না, যা হয়েছে হয়েছে, যতই হোক এখনো আমরা আলাদা হইনি, আর ও এখনো আমার স্ত্রী, ওর সম্মান রক্ষা করার দায়িত্ব এখনো আমার। ওকে যে করেই হোক রানার হাত থেকে বাঁচিয়ে আনতে হবে, কিন্তু কিভাবে ওকে আমি ওই সব মাস্তানদের হাত থেকে ছুটিয়ে আনব? সাজ্জাদ ফোন দিলাম আর সমস্তটা খুলে বললাম। সাজ্জাদ, তো এখন কি করবি? আকাশ, শোন, তাহলে দুজনে মিলে একটা প্ল্যান করলাম, আর বললাম যাতে জাবেদকেও সাথে নিয়ে নেয়। সাজ্জাদ, আচ্ছা ঠিক আছে, কিন্তু আকাশ, এতে তো তোর জীবন চলে যাওয়ার ভয় আছে, কারণ রানা মাস্তান মানুষ না, আস্ত একটা জানোয়ার। আকাশ, আরে সমস্যা নেই, আমার যা হওয়ার হোক, কিন্তু হিয়া যেন সহি সালামতে ওর বাবা মার কাছে ফিরে যায়। সাজ্জাদ মন খারাপ করে ফেলল। আচ্ছা, ভাবিকে সহি সালামতে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসব। আকাশ অফিস থেকে বের হয়ে তাড়াহুড়ো করে বাসায় চলে যায়, আর লোক সমাজে ওদের যে বিয়ে হয়েছে তার কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলা নিয়ে নেয় সাথে করে, আর সময় মতো সেখানে চলে যায়। রানার বাড়িতে ঢোকার সময় ওর বাড়ির দারোয়ান ওকে আটকায়। এই বেটা কোথায় যাওয়া হচ্ছে? আকাশ, রানার সাথে দেখা করতে। দারোয়ান, এই বেটা কি বললি রানার সাথে দেখা করতে যাচ্ছিস? তোর সাহস তো কম না। রানা ভাইয়ের নাম মুখে নিস বলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আকাশের মাথায় তো পুরো আগুন ধরে গেছে, উঠে গিয়ে দারোয়ানকে সজোরে একটা লাথি মারে তলপেটে বরাবর। দারোয়ান সাথে সাথে মাটিতে পড়ে যায়, আর ব্যথার চোটে ষাঁড়ের মতো চেঁচাতে থাকে। ওর চেঁচানি শুনে রানার লোকেরা গেইটের দিকে আসতে থাকে। গেইটের দিকে এসে দেখে দারোয়ান মাটিতে পড়ে আছে, আর অচেনা কেউ একজন দাঁড়িয়ে আছে। রানার লোকেরা দৌড়ে যায় আকাশকে মারার জন্য। আকাশ একে একে সবগুলাকে মারে,
আকাশ যেন হিংস্র জানোয়ার হয়ে গেছে, যাকে সামনে পাবে তার শরীর চিরে ফেলবে। সব কয়টাকে মেরে মাটিতে ফেলে রেখে ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে ঢুকবে এমন সময় আরও বেশ কয়েকজন রানার চেলাপেলা আকাশের সামনে আসে। আকাশ একে একে সেগুলাকেও মেরে মাটিতে ফেলে রাখে আর সামনে এগিয়ে যায়। রানার কানে এত সময়ে খবর পৌঁছে গেছে নিচের ফ্লোরে হাঙ্গামা হচ্ছে। আকাশ যখন উপরের ফ্লোরে রানার কাছে গিয়ে পৌঁছায় তখন দেখতে পায় রানা একটা চেয়ারে বসে আছে, পাশেই টেবিলের উপরে পিস্তল রাখা, আর ওর আশেপাশে চেলাপেলা দিয়ে ভর্তি। রানার চেলাপেলা যেগুলা রানার আসল বডিগার্ড সেগুলা আকাশকে মারার জন্য এগিয়ে আসলে রানা তাদেরকে বারণ করে। রানা, এই কে তুমি আর তোমার সমস্যা কোথায়? কানে আসছে তুমি নাকি আমার ঘরে এসে হাঙ্গামা করেছ। তার কারণটা কি? আকাশ, কারণ হচ্ছে আমার বউকে আপনারা তুলে নিয়ে এসেছেন, তাই আমার বউকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। রানা, এই ছেলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোমার বউকে তুলে আনতে যাব? আকাশ, মাথা আমার না আপনার খারাপ হয়েছে, আমার বউকে ভালোয় ভালোয় ফিরিয়ে দিন, তাহলে আমি চলে যাব। রানার লোকেরা তো আকাশের কথায় পুরো ক্ষেপে গেছে। রানা অনুমতি দিলই খালি আকাশকে মেরে কুচি করতে 2 মিনিট সময় লাগবে না। রানা, কার কথা বলছো? এই যা মেয়েটাকে নিয়ে আয় তো। রানার বডিগার্ড একজন হিয়াকে রুম থেকে নিয়ে আসে। রানা, কে এই মেয়েটা তোমার বউ? আকাশ, হ্যাঁ। রানা, তার প্রমাণ কি? আকাশ, কাগজগুলা বের করে রানার কাছে দেখিয়ে বলে এই যে আমাদের বিয়ের কাগজ। রানা, আকাশের হাত থেকে কাগজগুলা নিয়ে যখন খুলে দেখে, রানার মাথায় তো আগুন ধরে গেছে। তোর এত বড় সাহস বলে আকাশের বুক বরাবর একটা লাথি মারে। আকাশটাল সামলাতে না পেরে মাটিতে গিয়ে পড়ে। বুকে খুব ব্যথা পেয়েছে, সে উঠতেও পারছে না, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রানা, এত সময় কিচ্ছু বলি নাই কারণ তুই কেন আমার বাসায় এসে হাঙ্গামা করেছিস সেটা জানার দরকার ছিল, কিন্তু এখন দেখি তুই আমার ভালোবাসার উপরে অধিকার জমিয়েছিস, তোকে তো আর জীবিত রাখব না। হিয়া, প্লিজ আপনারা উনাকে কিচ্ছু করিয়েন না, আমি আপনার সাথে বিয়ে বসব, প্লিজ আপনারা উনাকে ছেড়ে দিন কান্না করতে করতে। কে শুনে কার কথা? রানা পিস্তলটা হাতে নিয়ে পিস্তলের ডাটটা হাতের উল্টো করে ঘুরিয়ে নেয় আকাশকে মারবে বলে। আকাশকে গিয়ে মাটি থেকে তুলে ওকে মারতে যাবে, ঠিক তখনই আকাশ রানার মুখ বরাবর একটা ঘুষি মারে। রানা কয়েক হাত পিছনে গিয়ে পড়ে। রানার লোকেরা সবগুলা একসাথে এসে আকাশকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আকাশকে মারতে মারতে ওরা আধমরা করে ফেলেছে। রানা, এই তোরা থামো, কুত্তার বাচ্চার কত বড় সাহস গালি দিয়ে। কুত্তার বাচ্চা আমার গায়ে হাত দেয়। পিস্তলের রিগারটা টেনে ফায়ার করে আকাশের শরীরে ঠাস ঠাস করে 3টা বুলেট ঢুকিয়ে দেয়। এমন সময় কোথা থেকে জানি পুলিশ এসে পড়ে আর সমস্ত দলবলকে ঘিরে ফেলে। পুলিশগুলা সাজ্জাদ নিয়ে আসছে। পুলিশ রানাকে সহ সব কয়টাকে গ্রেফতার করে। এক আকাশকে মারার দায়ে 2 নারী নির্যাতন মামলায় সব কয়টাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। আর অন্যদিকে আকাশ মাটিতে পড়ে আছে, অনবরত রক্ত পড়তেছে আকাশের মুখ আর পেট থেকে। হিয়া দৌড়ে আসে আকাশের কাছে আর পাগলের মতো কান্না শুরু করে দেয়। এই কি হয়েছে আপনার? আকাশকে ডাক দেয় কিন্তু আকাশের কোনো সাড়া শব্দ নাই। এই কথা বলেন না কেন? প্লিজ কথা বলেন না আমার সাথে। এই তো দেখেন, আপনি না বলেছেন আপনি আমায় খুব ভালোবাসেন, তাও কেন আপনি আমার সাথে কথা বলছেন না? আমার উপরে এত অভিমান কেন করে আছেন? কথা বলেন না একটু। সাজ্জাদ আর জাবেদ দৌড়ে আসে আকাশকে দেখতে পেয়ে। সাজ্জাদ, এই আকাশ কি হয়েছে, তোর কথা বলছিস না কেন বলে যখন শরীরে হাত দেয়, সারা হাত রক্তে লাল হয়ে যায়। লক্ষ্য করে দেখে আকাশের গায়ে গুলি লেগেছে, তাও একটা না 3টা। সাজ্জাদ চেক করে দেখে আকাশের শ্বাস চলছে কিনা, না শ্বাস চলছে না। সাজ্জাদ, আকাশ বলে চিৎকার দিয়ে চুপ হয়ে যায় আর কান্না করতে আরম্ভ করে। জাবেদ, সাজ্জাদ কি হয়েছে বলবি তো? কান্না কেন করছিস? সাজ্জাদ, আকাশ আর নাই, ওর শ্বাস চলছে না। হিয়া, এটা শুনে কুকড়ে কান্না করে দেয়।
না, উনার কিচ্ছু হতে পারে না, উনার কিচ্ছু হলে যে আমিও বাঁচব না। আকাশকে অনেক ডাকাডাকি করে কিন্তু আকাশের কোনো সাড়া শব্দ নাই। ইতিমধ্যে কান্নার রোল পড়ে গেছে। হঠাৎ আকাশ জোরে করে শ্বাস নিয়ে উঠে, সবার মধ্যে যেন জান ফিরে এসেছে। সাজ্জাদ আর জাবেদ মিলে তাড়াতাড়ি করে আকাশকে হসপিটালে নিয়ে যায়। আকাশকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়েছে। সবাই তো হতাশ, আল্লাহ আকাশ ঠিক হয়ে যাবে তো। হিয়া তো কান্না করেই যাচ্ছে। জাবেদ, ভাবি আপনি কান্না করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে আকাশের বাসায়ও খবর পৌঁছে গেছে, উনারা রওনা হয়েছেন। হিয়ার বাবা মারাও এসেছে। হিয়ার বাবা তো নিজেকে একের পর এক ধিক্কার দিচ্ছে, আজ আমার জন্য ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটু ওর ওটি থেকে ডাক্তার বের হয়, চোখ মুখ কালো করে। হিয়া দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাহেব, আমার উনি ঠিক আছেন তো? আমার উনার কিচ্ছু হয়নি তো? ডাক্তার, দেখুন রোগীর অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো সময় হয়তো উনি এই দুনিয়ার মায়া ত্যাগ করবে। হিয়া না বলে চিৎকার করে উঠে। হিয়ার আম্মু, মারে তুই শান্ত হ, দেখবি আকাশের কিচ্ছু হবে না। হিয়ার বাবা, ডাক্তার সাহেব যত টাকা লাগে আমি দিব, তবুও আপনি আমার মেয়ের জামাইকে সুস্থ করে দিন, হাত জোর করে। ডাক্তার, দেখুন এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, আর আমরাও চাই রোগীকে সুস্থ করে তুলতে, কিন্তু সমস্যা হচ্ছে গুলিগুলো রোগীর পাকস্থলিতে গিয়ে লেগেছে আর অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছে, তাই রোগীর সুস্থতা এখন আমাদের হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে। উপর ওয়ালাকে ডাকুন, উনি এখন চাইলে সুস্থ করে দিতে পারে, আর আপনারা সবাই গিয়ে রোগীকে দেখে আসুন, এরপর হয়তো আর সম্ভব হবে না বলে ডাক্তার চলে যায়। হিয়া তো ডাক্তারের কথা শুনে আরও ভেঙ্গে পড়ছে, কান্নার মাত্র আরও বেড়ে গিয়েছে। এমন সময় আকাশের মা বাবা সকলেই এসে হসপিটালে পৌঁছায়। আকাশের মা তো কান্না করতে করতে শেষ। আকাশের আম্মু হসপিটালে পৌঁছেই পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছে। এই সাজ্জাদ, আমার ছেলের কি হয়েছে, ও এখন কোথায়? সাজ্জাদকে আগের থেকেই চিনে আকাশের আম্মু। সাজ্জাদ, খালাম্মা, আকাশ গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, এখন ওকে আইসিইউতে রাখা হয়েছে। মিথ্যা বলেছে, কারণ না হয় টেনশন বেশি করবে। আকাশের বাবা, ডাক্তাররা কি বলেছে? সাজ্জাদ, খালু উনারা জবাব দিয়ে দিয়েছে। আকাশের আম্মু তো ঠাসঠস করে মাটিতে পড়ে যায়, আল্লাহ আমার ছেলে বলে কান্না করতে থাকে। থমথমে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেখানো, কারোর মুখে কোনো হাসি নাই, কোনো কথা নাই। তারপর সবাই আকাশের কেবিনে যায়, গিয়ে দেখে আকাশের মুখে মাস্ক লাগানো, কোনো সারা শব্দ নাই। আকাশের মা তো আকাশকে জড়িয়ে ধরে কান্না করা আরম্ভ করছে। এই আকাশ, কি হয়েছে তোর? দেখ আম্মু এসে গেছি, তুই কি তোর আম্মুর সাথে কথা বলবি না? এই আকাশ, বল না তুই তোর মাটার সাথে কথা বলবি না? এমন সময় নার্স একজন ভিতরে আসে। এই আপনারা কি করতেছেন? এভাবে কান্নাকাটি করলে তো রোগীর আরও ক্ষতি হবে, প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, এখন আমাদের সার্জারি স্পেশালিস্টও আসবে, আপনারা প্লিজ একটু বাহিরে যান। আকাশকে দেখে হিয়ার তো বুক ফেটে কান্না আসতেছে। হায় আল্লাহ, কি করলাম আমি এটা? আজ আমার জন্য উনার এই অবস্থা। উনি তো কত ভালোবাসত আমায়, তা উনাকে ঠুকরে চলে এসেছি, কিন্তু সেই উনিই আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। অনেকটা রাত হয়ে গেছে, সবাই কেবিনের সামনে বসে অপেক্ষা করতেছে, আর অন্যদিকে আকাশের কোনো রেসপন্স নাই, কোনো ভালো সংবাদ নাই। হিয়া এখনও কান্না করতেছে খিচে খিচে। না, হার কান্না করব না, দৌড়ে গিয়ে ওয়াশরুম থেকে ওযু করে আসে, আর হসপিটালের এবাদত খানায় চলে যায়। আমার উনাকে একমাত্র সুস্থ করতে পারে তিনি হচ্ছেন উপরওয়ালা, উনার কাছেই আজ আমার স্বামীকে আমি ভিক্ষা চাইব, দরকার হয় আমার উনার বদলে আমাকে নিয়ে যাক, তাও উনাকে সুস্থ করে দিক। নামাজে দাঁড়িয়ে যায় হিয়া। নামাজ শেষ করে দুই হাত উত্তোলন করে স্বামীর জন্য দোয়া করে, আজ যেন সে বহুমূল্য কিছু একটা হারাবার ভয় পাচ্ছে। দোয়া শেষ করে জায়নামাজে বসে থাকে, চোখের পানি এখনো টপ টপ করে ঝরে পড়ছে।
কান্না করতে করতে খুব ক্লান্ত লাগছে হিয়ার, জায়নামাজে বসে সিজদাহ এর মতো করে পড়ে থাকে। হঠাৎ কেউ একজন এসে খবর দেয়, আকাশ আর নাই, সে একটু আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে চলে গেছে। হিয়ার মনে হচ্ছে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আল্লাহ, উনাকে ছাড়া কিভাবে বাঁচব আমি? উনিই যে আমার বেঁচে থাকার উৎস, উনি ছাড়া যে এই দেহটার কোনো দাম নাই। কান্না করতে করতে আকাশের কেবিনের দিকে যায়। কেবিনের সামনে গিয়ে দেখে সবাই কান্না করতেছে। হিয়ার চোখ জোড়া যেন এখন খুলে পড়ে যাবে। কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে, চোখ জোড়া লাল হয়ে আছে আর খুব ব্যথা করছে। হিয়া তো ধাপাস্যস করে মাটিতে বসে পড়ে। হসপিটাল ওয়ালারা আকাশের মৃতদেহ নিয়ে যেতে বলে। আকাশের দেহটা আকাশদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, আকাশকে সেখানেই দাফন করা হবে। হিয়া তো প্রাণ ছাড়া মানুষের মতো হয়ে পড়ে আছে। হিয়ার কেন জানি বিশ্বাস হচ্ছে না তার জীবনসঙ্গিনীটা আর এই দুনিয়ায় নাই। এলাকার লোক তারপর মসজিদের ইমাম সাহেব এসে আকাশের মৃতদেহটাকে ধুইয়ে দিয়ে সাদা কাপড় দিয়ে মুড়ে দেয়। আকাশের এলাকাবাসীদের মধ্যেও কান্নাকাটির একটা রোল পড়ে যায়। অকালে ছেলেটা প্রাণ হারালো। ছেলেটা আকাশকে আতর সুরমা মেখে দিয়ে সবাই ধরাধরি করে আকাশকে নিয়ে খাটিয়ায় শুইয়ে দেয় ওকে নিয়ে যাওয়ার জন্য। সবাই ধরাধরি করে আকাশকে কাঁধে তুলে নেয়। এলাকার কবরস্থানে ওকে কবর দেওয়া হবে। হিয়া তো পাগলের মতো আচরণ করতে শুরু করে দিয়েছে। এই তোমরা আমার স্বামীকে কোথায় নিয়ে যাও? রাখো বলছি আমার স্বামীকে। আমার স্বামী আমার কাছেই থাকবে, উনাকে কোথাও নিয়ে যেতে দিব না আমি। সবাই মিলে হিয়াকে আটকে রাখতে পারতেছে না। হিয়া হাত পা ছুটাছুটি করতেছে। এলাকাবাসীরা আকাশকে কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে রওনা দেয়। হিয়া নির্বাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে, যে এলাকাবাসীরা ওর প্রিয় মানুষটাকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে। যতদূর পর্যন্ত আকাশের খাটিয়াটাকে দেখা গেছে ততটা সময় হিয়া শান্ত ছিল। যখন আকাশের খাটিয়াটাকে আর দেখা যাচ্ছে না তখন আবার পাগলের মতো আচরণ করতে শুরু করে। মাটিতে বসে হাত পা ছুটাছুটি করতে আরম্ভ করে আর মাটির দিকে তাকিয়ে মাটিতে হাত দিয়ে নিজে নিজেই প্রলাপ করতে শুরু করে। ঘুমাও তুমি, ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে। ভালো না স্যার, নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তোলে। কৃষ্ণচূড়া মুখে তোমার জোছনা পড়ুক তোলে। এত ভালোবাসি গো জান, রেখে চলে গেলে। দোলাও তুমি দুলি, আমি জগৎ বাড়ি দোলে। সব ভালোবাসায় পূর্ণতা পায় না, সেই অপূর্ণ ভালোবাসার মাঝেও এটা একটা। এমন সময় হঠাৎ কেউ একজন এসে হিয়াকে ডাক দেয়। হিয়া চোখ মেলে দেখে ওর বাবা। হিয়ার আব্বু। মারে আকাশের জ্ঞান ফিরেছে। হিয়া ভালো করে চারপাশে দেখতে থাকে। সে বুঝতে পারে যে সে এত সময় স্বপ্ন দেখছিল। কান্না করতে করতে রাতের বেলায় সে জায়নামাজের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। সে খপ করে ওর বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয়। পাঠক ভাইরা কেমন আছেন? এত সময় কোথায় ছিলেন? কত কি পড়ে ফেলছেন যে আকাশকে কবর দিয়ে ফেলছেন এই সেই। ভাই সত্যিকারে আকাশ মরে নাই। হিয়া কান্না করতে করতে রাতের বেলায় জায়নামাজেই বসে ঘুমিয়ে গেছে আর এই দুঃস্বপ্ন দেখছে। পাঠকদের এখন অনুভূতিটা কেমন জানাবেন কমেন্ট করে। নাইস বলে কমেন্ট করলে রিপ্লে করব না। এত বড় গল্প শেষ করলাম আর মাত্র নাইস এটা মানব না। তারপর আকাশের কেবিনে যায় আর কেবিনে গিয়ে দেখে আকাশ ওর আম্মুর সাথে কথা বলছে। আকাশের রাতেই জ্ঞান ফিরে এসেছে। হিয়া ঘুমিয়েছিল তাই হিয়াকে কেউ ডাকেনি। হিয়া গিয়ে আকাশকে ঝাপটে ধরে, এই আপনি কেমন আছেন হু? আকাশ, এই পাগল কান্না করতেছ কেন? এই তো দেখো আমি ঠিক হয়ে গেছি। আর কি হাল করেছ নিজের হা? কান্না করতে করতে একদম চোখ মুখ ফুলে গেছে। হিয়া, আকাশ, একদম আর কান্না করবা না। তারপর আরও 2 দিন আকাশকে হসপিটালে রেখে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হিয়া এখন সর্বদা আকাশকে দেখভাল করে। আকাশ বলতেই সে পাগল। একদিন রাতের বেলায় আকাশের পাশে হিয়া শুয়ে আছে। আকাশ, এই একটা কথা বলি। হিয়া, হা বলো। আকাশ,
এই আমার না একটা খুব ইচ্ছে করতেছে তোমাকে আদর করে একটা তোতাপাখির আম্মু বানাই দিতে। হিয়া, এই না না, এখন একদম এই সব না, আগে পুরোপুরি সুস্থ হও, তারপর তোতাপাখির আম্মু বানিয়ে দিও। আকাশ, সত্যি তো? হিয়া, হু। আকাশ, আচ্ছা সেটা না হয় সুস্থ হলে দেখা যাবে, কিন্তু এখন তো জড়িয়ে ধরে ঘুমাতে দাও। হিয়া, আচ্ছা ধরো। আকাশ হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। এভাবেই শেষ হয় আরেকটি ভালোবাসার গল্প। সমাপ্তি।